গল্প পূর্ণতার কাব্য পর্ব 26 থেকে 30। লেখিকা তামান্না খান তমা। দিন চলে যাওয়ার গল্প মূলত সময়ের প্রবাহ, জীবনের পরিবর্তন এবং সময়ের সাথে মানুষের অভিজ্ঞতা ও অনুভূতির বিবর্তন ঘটে, যেখানে দিন কখনো সুখের আবার কখনো দুঃখের হয়, কিন্তু সব দিনই এক সময় শেষ হয়ে যায় এবং নতুন দিন আসে, যা জীবনচক্রের অংশ। কেটে গেছে আরও 4 মাস। এখন গ্রীষ্মকাল চলছে। কাঠফাটা রোদ, অসহ্য গরম এবং দিনের শুরুতেই সূর্যের তেজ অনুভব করা। তপ্ত দিনের পর রাত একটি স্নিগ্ধ পরিবেশ নিয়ে আসে। রাতের মৃদু বাতাস ঢেউ তোলে এবং প্রকৃতিতে সতেজতা অনুভূত হয়। কাব্যর অফিসে আগুন লাগার পর আর কোনো জবে জয়েন করেনি, তবে চেষ্টায় আছে ভালো কিছু করার। পূর্ণতার এইচএসসি পরীক্ষা চলছে। আপাতত ওর খালামনির বাসায় আছে, যাতে কাব্য সবসময় নজরে রাখতে পারে, এই জন্য পরীক্ষা শুরু হওয়ার আগের দিন নিয়ে এসেছে। আগামীকাল পদার্থ বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা। সন্ধ্যাবেলা কাব্য পূর্ণতাকে পড়াচ্ছে, কিন্তু ওর মনোযোগ নেই, গালে হাত রেখে অন্যমনস্ক হয়ে কাব্যকে দৃষ্টিনন্দন করছে। ব্যাপারটা লক্ষ্য করে কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, পূর্ণ, কি শুরু করলি? আমার আজকে পড়তে ইচ্ছে করছে না। তাহলে কি করতে ইচ্ছে করছে শুনি? শুধু আপনাকে দেখতে ইচ্ছে করছে। এখন উঠে কান ধরে 5 মিনিট দাঁড়িয়ে থাক, তাহলে দেখবি আমাকে মোটেও দেখতে ইচ্ছে করবে না। শুধু বই পড়তে ইচ্ছে করবে। কিসের সাথে কি, পান্তা ভাতে কি? আপনি আসলেই আনরোমান্টিক, বাল কিচ্ছু বুঝেন না। ঠিক আছে, এখন বই পড়, রেগে গেলে মার খাবি। রাতে পড়া কমপ্লিট করে ওরা নিচে নামছে। ডাইনিং টেবিলে মেহেরুমা চৌধুরী আর আশরাফ চৌধুরী অপেক্ষা করছে। পূর্ণতা সিঁড়ি বেয়ে নামার সময় পা ফুসকে পড়ে গিয়ে ধপ করে বসে পড়েছে। পায়ের গোড়ালিতে প্রচণ্ড রকমের ব্যথা পেয়েছে, যার ফলে আঘাতপ্রাপ্ত স্থান ফুলে গিয়ে তীব্র ব্যথা হচ্ছে। কালশিরা পড়ে গেছে, পা নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। কাব্য আতঙ্কিত হয়ে পায়ে বরফ দিয়ে সেঁক দিচ্ছে, ফোলা এবং ব্যথা কমানোর জন্য। কিছুতেই কাজ হচ্ছে না দেখে চিন্তায় পড়ে গেছে, আবার পা ফ্র্যাকচার হলো না তো। কাল পরীক্ষা কিভাবে কি হবে এটাই ভেবে পাচ্ছে না। দ্রুত খুলনা সিটি হসপিটালে নিয়ে এসেছে। একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তারকে সাজেস্ট করেছে। পরীক্ষা নিরীক্ষা করার পর জানা গেছে পায়ের গোড়ালি মচকে গেছে। কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়েছে ব্যথা এবং ফোলা কমানোর জন্য। ডাক্তার প্রয়োজনীয় কিছু ঔষধ লিখে দিয়েছে। কাব্য মোটামুটি সব কিছু গুছিয়ে রাত 1টায় বাসায় ফিরেছে। খাবার খেয়ে পূর্ণতাকে ঔষধ খাইয়ে রুমে এসেছে। চিন্তিত ভঙ্গিতে বিছানায় শুয়ে আছে। পূর্ণতা ঘুমাচ্ছে। গ্রীষ্মের সকাল মানেই প্রখর রোদ, তীব্র গরম আর প্রকৃতির রুক্ষতা, কিন্তু একই সাথে শিনশিন বাতাস সকালটাকে এক ভিন্ন রূপ দান করে। পূর্ণতা ভোর 7টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে নিল পরীক্ষার হলে যাবে। দৌলতপুর বিএল কলেজে ওদের হলো পড়েছে। যেতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে, এই জন্য একটু জলদি বাসা থেকে বের হয়। পূর্ণতার পায়ে এখন হালকা ব্যথা আছে, ভর করে হাঁটতে পারছে না, ইলাস্টিক ব্যান্ডেজ লাগানো আছে। ওরা নাস্তা করে বের হয়েছে, মাঝপথে দিশাকে সাথে নিয়ে প্রায় 1 ঘন্টার মধ্যে বিএল কলেজে পৌঁছে গেছে। পূর্ণতা আর দিশা হলে চলে গেছে। কাব্য ক্যাম্পাসে বসে ল্যাপটপে কাজ করছে। দীর্ঘ 3 ঘন্টা পর ওরা হলো থেকে বেরিয়েছে। পরীক্ষা বেশ ভালো হয়েছে। ব্যবসায় গরমে দিশা অসুস্থ হয়ে গেছে। পূর্ণতা কোনো রকম হাত ধরে নিয়ে এসে ক্যাম্পাসে বসিয়েছে। কাব্য ঠান্ডা পানির সাথে হালকা খাবার এনেছে। খাওয়ার পর কিছুটা স্বস্তি মিলেছে। এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যাবেলা পূর্ণতার আম্মু আব্বু চলে এসেছে। মেয়ের পায়ের ব্যথার খবর শুনে দুজনে অস্থির হয়েছিল। কাব্য নাস্তা শেষ করে ঔষধ নিয়ে সোফায় বসে পূর্ণতাকে বলল, এই বেয়াদব বউ নে, ধর ঔষধ খা, দুপুরে না খেয়ে ঘুমিয়ে পড়েছি, সেই জন্য শাস্তি আছে। খালামনি তোমার কালাচান আমাকে বেয়াদব বলেছে, কিছু বলবে না তুমি? বেয়াদবকে ভদ্র বলবো? নিজের বউকে কেউ তুই করে বলে? তাহলে কি বলতে হবে? একটু ভালোবেসে ডাকবেন ওগো, শুনছ? ইতিমধ্যে আমার মাথা অর্ধেক খেয়েছিস, বাকিটা পরীক্ষার পরের জন্য রেখে দেবইন। এবার ধর ঔষধ খেয়ে নে। বাকি সবাই মুখ চেপে হাসছে। মেহেরুমা চৌধুরী হাসতে হাসতে বলল, আম্মা, সব কিছুই ঠিক আছে বুঝলাম, কিন্তু তুই আমার ছেলেকে কালাচান বললি কেন?
ও কালাকে ধলা বলবো নাকি? আজকে তোর খবর আছে, রুমে চল। না, আমি যাব না, পরে কান ধরাবেন। কাব্য কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, পরশু পরীক্ষা আছে, চল না পূর্ণ। আমি কিন্তু রেগে যাচ্ছি। মেজাজ খারাপ হলে সত্যি কান ধরে দাঁড় করিয়ে রাখব। আহা, রাগ করছেন কেন কালাচান? রাগ করলে আপনার বিশ্রী লাগে। আম্মু ওরে কিছু বলবা নাকি? মেহেরুমা চৌধুরী পূর্ণতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আম্মা যা পড়তে বসো, রেগে গেলে আবারও তোকেই সামলাতে হবে। আমার পায়ে ব্যথা, ঠিক মতো হাঁটতে পারছি না। ধরে নিয়ে যেতে পারে না নাকি? তোমার ছেলেকে এটাও শিখিয়ে দিতে হবে। তুই এখন দৌড়ে দৌড়ে উপরে যাবি, গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বি। এটা আমার লাস্ট কথা। পূর্ণতার কাব্যকে আরো খোপানোর জন্য সোফায় বসে গান গাইছে, আর তালে তালে ডান্স করছে। হাতটা ধরেন না, ভাব নিয়েন না। কেন চোখের ভাষা বুঝেন না? দূরে যায়েন না, জ্বালা দিয়েন না। মইরা গেলে আমায় খুঁজে পাইবেন না। ওরে কালাচান, তোমার লাগি মন করে আনচান। ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। কাব্যর পেট ফেটে হাসি পাচ্ছে, তাও কঠিন হয়ে বসে আছে। মেহেরিন খান হাসতে হাসতে বলল, হয়েছে মা, এবার যা, নয়তো আচ্ছা মতো মার খাবি। কাব্য দ্রুত উঠে পূর্ণতাকে পাজা কোলে তুলে রুমে নিয়ে এসেছে। চোখ মুখ কুচকে ক্রোধ কণ্ঠে শুধালো, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 থেকে 50 ঘর পর্যন্ত নামতা গুনবি। চল, স্টার্ট কর। একটু কমিয়ে দিন না প্লিজ, অনেক সময় লাগবে। কোনো কথা চলবে না, শুধু কাজ। দেরি করলে কিন্তু বাড়িয়ে দিব। পূর্ণতা দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনছে। 22 ঘর পর্যন্ত এসে থেমে বলল, চৌধুরী সাহেব, মাফ করে দিন না। 50 ঘরের নামতা আমার বাপ জামাই 14 গোষ্ঠীও পারে না, আর আমি অঙ্ক করতে বসলে কলম ভেঙে যায়। এসব আমার দ্বারা হবে না। এত বেশি বকবক করিস আর সামান্য নামতা পারিস না? বেয়াদব, কান ধরে 28 বার উঠবস কর, তাহলে মাফ পাবি। পূর্ণতা শব্দ করে হেসে কাব্যর গাল ধরে বলল, ওলে আমার হ্যান্ডসাম জামাই, এত গোলা ধন্যবাদ বাবু। নামতা বলার চেয়ে কান ধরা ঢের ভালো। এরপর কান ধরে উঠবস করছে আর গুনছে। হুট করেই চোখে হাত দিয়ে চিৎকার করল, আমার চোখ জ্বলে যাচ্ছে। কাব্য দ্রুত উঠে দেখার চেষ্টা করছে কি হয়েছে। ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানি ছিটাচ্ছে। চোখ ফুলে লাল হয়ে গেছে। পূর্ণতা ভয় পেয়ে স্তব্ধ হয়ে বসে পড়েছে। কাব্য উত্তেজিত হয়ে বারবার দেখছে। হালকা গরম ভাব দিচ্ছে। পূর্ণতা কাব্যর কাছে এসে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলল, আমার চোখে কি হয়েছে? অকারণে এমন ভাবে জ্বলছে কেন? খুব অস্বস্তি হচ্ছে। আবার অন্ধ হয়ে যাব নাকি? এসব কি বলছিস পূর্ণ? চোখে জাল পোকা গেছে, এটা ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর পূর্ণতা স্বাভাবিক হয়ে বই পড়ছে। কাব্য হতবাক হয়ে বসে আছে। কিছুক্ষণ আগেই কত দুষ্টামি করছিল, আর এখন চোখে মুখে বিষণ্ণতা ভর করে আছে। গ্রীষ্মের রাত সাধারণত উষ্ণ, কখনো কখনো আর্দ্র থাকে, এবং আকাশ পরিষ্কার থাকলে তারা দেখা যায়। এই রাতের ডেল্টা অ্যাকোয়ারির উল্কাবৃষ্টি দেখা যেতে পারে, এবং মঙ্গল গ্রহকেও উজ্জ্বল বিন্দুর মতো দেখা যায়। মানুষ এই সময় আরাম এবং শীতল বাতাস উপভোগ করতে পছন্দ করে। আকাশ একদম পরিষ্কার, বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি এবং মৃদু বাতাস বইছে। পূর্ণতা কাব্যর কোলে বসে বৃষ্টি উপভোগ করছে। হুট করেই প্রশ্ন করল, আপনি কি আমার উপর রেগে আছেন? রেগে থাকবো কেন? সন্ধ্যাবেলা ফাজলামো করলাম। আমি আসলেই কালো, আর শুনেছি সুন্দরী মেয়েরা নাকি কালো জামাই পায়, তাহলে আমি জিতে গেছি। আপনি কালো কে বলেছে? আমি তখন এসব মজা করে বলেছি। সত্যি কথা বলেছিস, ধন্যবাদ। সরি প্লিজ, রাগ করবেন না। কাব্য হালকা হেসে বলল, তাহলে আমি কেমন? আপনি আমার সুদর্শন, আমার শ্যামপুরুষ। পূর্ণতা ছলছল চোখে তাকিয়ে ভাবছে, তাহলে উনি আমার কষ্ট পেয়েছে আর আমি তখন গাধার মতো ঢং করেছি। চির ইচ্ছে করছে নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলি। কাব্য গম্ভীর কণ্ঠে বলল, হয়েছে, চুল ছিঁড়তে হবে না। বুকে ব্যথা করছে, জড়িয়ে ধরে একটা চুমু খা। কোথায় ব্যথা করছে দেখি? বুকে আয় না পূর্ণ, সব ব্যথা সেরে যাবে। আমি যে মনে মনে এসব ভাবছিলাম, আপনি কি করে বুঝলেন সেটাই বুঝতে পারছি না। তোর মোটা মাথায় কখন কি চলে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। সুতরাং দেরি করিস না। আই নিড ইউ, প্লিজ কাম টু মাই চেস্ট পার্নো। গ্রীষ্মের বিকেল হলো, সূর্যরশ্মি যখন ম্লান হয়ে আসে,
চারপাশ ধুলো ও উত্তাপে ধূসরিত হয়ে ওঠে, প্রকৃতির রুক্ষতা বাড়ে। এই সময়টা মানুষের জন্য যেমন কষ্টকর হয়, তেমনি কখনো কখনো প্রকৃতির মধ্যে এক ধরনের শান্ত, সোনালি রোদ বা মৃদু বাতাস দেখা যায় যা এক ভিন্ন সৌন্দর্য তৈরি করে। কাব্য পূর্ণতাকে রুমে রেখে নিচে আসছে। আশরাফ চৌধুরী ড্রয়িং রুমে বসে তার প্রাণপ্রিয় বন্ধু তাহের আলীর সাথে গল্পে মেতে উঠেছে। কলেজ লাইফ থেকে তাদের বন্ধুত্ব শুরু হয়েছে। এখন সম্পর্কটা বেশ প্রগাঢ়। উনারা এত বছর জাপানে ছিল পরিবার নিয়ে, এক সপ্তাহ হলো দেশে ফিরেছে। হুট করেই আজকে এসে সারপ্রাইজ দিল। মেহেরুমা চৌধুরীর সামনে বিভিন্ন ধরনের নাস্তা দিয়ে রাতের রান্নার তরজোর চালাচ্ছে, তার একমাত্র বোনকে কল করে আসতে বলেছে। নয়তো একা এত কিছু একসাথে সামলাতে পারবে না। কাব্য এসে সবার সাথে কুশল বিনিময়ে করে সোফায় বসল। পূর্ণতার দরজা খুলে উকি মেরে দেখতে আসছে কারা এসেছে। আশরাফ চৌধুরী ব্যাপারটা লক্ষ্য করে পূর্ণতাকে ডাক দিল। অধীনে পায়ে সিঁড়ি বেয়ে নামছে। কাব্য চোখ মুখ কুঁচকে দেখছে। পূর্ণতা এসে সবাইকে সালাম দিল। আশরাফ চৌধুরী ছেলের বউ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। বিয়ের ব্যাপারটা হাইড করে বলল, পরীক্ষার পরে ধুমধাম করে ওদের বিয়ে দিব। তাহের আলীর দুই ছেলে লিওয়েন আর জ্যাকসন দুজনেই পূর্ণতার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। কাব্য রাগে ফেটে যাচ্ছে। চোখ গরম করে পূর্ণতার পানে দৃষ্টিনন্দন করতেই উভয় পেয়ে উঠে দ্রুত চলে যাচ্ছে। আশরাফ চৌধুরী ডেকে বলল, আম্মু এখানে বসো, কোথায় যাচ্ছ? পূর্ণতা অস্বস্তিকর অবস্থায় পড়ে গেছে। বিরক্ত নিয়ে আবারও সোফায় বসে পড়ল। হুট করেই লিওয়েন বলে উঠল, ইউ আর ভেরি বিউটিফুল গার্ল। আই ক্যান ফাইন্ড ইউর ফেসবুক অ্যাকাউন্ট। কাব্য শুনে মেজাজ খারাপ করে চলে যাচ্ছে। পূর্ণতা ভয়াতুর নজরে ওর চলে যাওয়া দেখছে। গ্রীষ্মকালে দুপুর থেকেই কড়া রোদ শুরু হয় এবং বিকেলেও তার তেজ কমে না, বরং দিগন্তের দিকে হেলে থাকা সূর্যের সোনালি আলো চারপাশকে রাঙিয়ে তোলে। এই সময় সূর্য থেকে আসা তাপ আলোকরশ্মি তপ্ত বাতাসকে আরো উষ্ণ করে তোলে এবং প্রকৃতিতে এক শুষ্কতার অনুভূতি তৈরি করে, তবে মাঝে মাঝে এর সাথে হালকা বা তীব্র কালবৈশাখী ঝড় আসতে পারে। কাব্য ক্রোধিত হয়ে ছাদে চলে এসেছে। কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে একাই বিড়বিড় করছে, অনেকবার বেড়েছিস পূর্ণ। মোটেও কথা শুনিস না, আজকে যে কি করব নিজেও জানি না। বেশ কিছুক্ষণ পর পূর্ণতা দৌড়ে এসে হাঁটুতে ভর করে হাঁপাচ্ছে। উঠে সোজা হয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলল, এখন প্রচুর রোদ, ঘেমে গেছেন, বাসায় চলুন। পূর্ণ, আমার চোখের সামনে থেকে যা বলছি সব কিছু অসহ্য লাগছে। আজকে কিন্তু অতিরিক্ত মেজাজ খারাপ করে ফেলছিস, বিরক্ত করিস না। তাহলে ইচ্ছেমতো মার খাবি। মারেন, যা ইচ্ছে করেন, আমি যাব না, বলেই কাব্যকে জড়িয়ে ধরল। মৃদুস্বরে বলল, আমি শুধু দেখতে চেয়েছিলাম কারা এসেছে। সব শ্বশুর মশাইয়ের দোষ, উনি আমায় ডেকেছে। কাব্য চিৎকে সরে গিয়ে ছাদের কার্নিশে দাঁড়িয়ে গরম রেলিং ধরে আছে। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। অতিরিক্ত মাত্রায় রেগে আছে এখন পূর্ণতার কাছে, আসলে আবার উল্টো পাল্টা কিছু যেন না করে ফেলে এটাই ভাবছে। আর কত রেগে থাকবেন? গরমে ঘেমে টি শার্ট পুরো ভিজে গেছে। নিজেকে কষ্ট দিচ্ছেন কেন? রুমে গিয়ে যা শাস্তি দেওয়ার আমায় দিয়েন। গরমের মধ্যে কালবৈশাখীর আগমন প্রকৃতির একটি বিশেষ রূপ, যেখানে গরম এবং বর্ষার আবহ একসঙ্গে অনুভূত হয়। আকাশে গুরুম গুরুম ডাকছে। এতক্ষণ তপ্ত রোদ ছিল আর এখন শীতল বাতাস বইছে, মনে হচ্ছে এখনই ঝড় শুরু হয়ে যাবে। কাব্য রুক্ষ মেজাজে বলল, আগেই বলেছি রুম থেকে বের হবি না, তাও নাচতে নাচতে নিচে গিয়েছিস। আমার কথা শুনতে কি তোর ভালো লাগে না? নাকি আমাকে এখন অপছন্দ লাগে? পূর্ণতা পুনরায় কাব্যকে জড়িয়ে ধরে বলল, এভাবে বলছেন কেন? নিজের রাগ কন্ট্রোল করেন, শান্ত হন প্লিজ। আমার শুনতে খুব খারাপ লাগছে। কাব্য আবারও মৃদু ধাক্কা মেরে বুক থেকে সরিয়ে দিয়েছে। তেলে বেগুনে জ্বলে উঠল, চোখের সামনে থেকে যা, আমায় কিছুক্ষণ একলা ছেড়ে দে। ছাদের উত্তাপ গ্রিলে ছিটকে পড়ে পূর্ণতার নিজের হাতের নখ গালে লেগে ডান পাশটা চিরে গেছে। গাল জ্বলে পুড়ে যাচ্ছে, হাত চেপে ধরে চোখ মুখ কুঁচকে বন্ধ করে রেখেছে। কাব্য উল্টো মুখ করে পকেট হাত গুজে আকাশ পানে দৃষ্টি ফেরালো, হয়তো এখনই বৃষ্টি নামবে। জোরে বাতাস বইছে, আকাশের গর্জন যেন আরো বেড়ে গেছে।
পূর্ণতার গালে হাত রেখে দাঁড়িয়ে ছলছল চোখে কাব্যকে দৃষ্টিনন্দন করছে। বেশ কিছু সময় পর কাব্যর সামনে ফিরে তাকালো, পূর্ণতার সাথে সাথে দৌড়ে এসে ওর বুকে ঝাঁপিয়ে পড়েছে। বড় বড় ফোঁটার বৃষ্টি শুরু হয়ে গেছে। চারদিকে হিম শীতল বাতাস বইছে, নিমিষেই গরম উধাও হয়ে গেছে। ওরা দুজনেই দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। কাব্য পূর্ণতাকে শক্ত করে বাহুডোরে আবদ্ধ করে নিল। মায়া মেশানো কণ্ঠে শুধালো, তুই জানিস না তোকে কোনো পরপুরুষ দেখলে আমার হিংসা হয়, প্রচুর রাগ উঠে, তাও এমন যন্ত্রণা আমায় দিস কেন? বাহিরের কালবৈশাখী ঝড়ের সাথে সাথে মনের গভীরতম বিষাদ মিশে একাকার হয়ে গেছে। এই ঝড়ের মতো বাহ্যিক রূপ মনের ভেতরে মর্মপীড়া জরাজীর্ণ করে ফেলেছে। বৃষ্টির পানি গালে লেগে পূর্ণতার কাটা ছেঁড়া অংশে অতিরিক্ত মাত্রায় জ্বলছে। দুচোখ ফেটে অশ্রু বের হতে হচ্ছে, হুট করেই কেঁপে উঠছে। কাব্য দুই বাহু ধরে দাঁড় করানোর প্রচেষ্টায় আছে, কিন্তু পূর্ণতা কিছুতেই নড়ছে না, শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। পূর্ণ, কি হয়েছে তোর? দেখি, তাকা আমার দিকে। পূর্ণতার সোজা হয়ে দাঁড়াতেই কাব্য চরম পর্যায়ে অবাক হল। গালে গভীরভাবে দাগ বসে গেছে, মুখ বাঁকা করে কাঁদতে কাঁদতে দুহাত জোর করে কাব্যর কাছে ক্ষমা চাইছে। বিড়বিড় করে বলল, আমার আম্মুকে দেখতে ইচ্ছে করছে, বাসায় দিয়ে আসুন। কাব্য হাত বাড়িয়ে ছুঁয়ে গালটা পর্যবেক্ষণ করল, পূর্ণতার অশ্রুসিক্ত মুখ পানে গভীরভাবে দৃষ্টিনন্দন করল। বেশ কিছুক্ষণ পর পিছনে ঘুরে দাঁড়িয়ে ছাদের গ্রিলের উপর চারটা ঘুষি মেরে হাত রক্তাক্ত করে ফেলেছে। রাগে মনে হয় যেন ফেটে যাচ্ছে। পূর্ণতার কাছে এসে ঘুরিয়ে বুকে কয়েকটা কিং ঘুষি মেরে কাঁদতে কাঁদতে বলে উঠল, আপনি ফিরে তাকালে এ পৃথিবীর সবচেয়ে বোকা নারী হই আমি। হতবিহ্বল চোখ -2 ডিগ্রিতে জমে যায়। এত কিছু কি আপনি বুঝেন? কাব্য দুঃখ ভারাক্রান্ত হৃদয় পূর্ণতাকে দুই বাহুডোরে আগলে নিল, ভীতস্বরে বলল, আমায় ফেলে ঠিক কত দূর, কতটা পথ এগিয়ে যেতে পারবি? এক রাত্রিও নয়, আপনার থেকে দূরে থাকলে আমার মৃত্যু যন্ত্রণা হয়। কাঁটাযুক্ত একটি ডাল পেটের ভেতর ঢুকে গিয়ে প্রতিটা রগে বিঁধে গেলে যেমনটা অনুভব হয়, আমার ঠিক তেমন যাতনা হয়। ওরা দুজনেই রুমে এসে ফ্রেশ হয়েছে। কাব্য পূর্ণতার গাল ড্রেসিং করে মলম লাগিয়ে দিয়েছে। মুখ ভার করে সোফায় বসে আছে, বরাবরই ওর রাগ আর জেদের কারণে পূর্ণতা কষ্ট পায় এটা ভেবেই দুঃখ পাচ্ছে। পূর্ণতা চায়ের কাপ হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হয়েছে। দুষ্টামি করে চায়ের মধ্যে আজকেও ওর মুখের চা ঠেলে দিয়েছে। রুমে এসে দেখল কাব্য অবসাদ হয়ে বসে আছে। চোখে মুখে হতাশা নিয়ে বিষাদমাখা কণ্ঠে শুধালো, গালে এখনো জ্বলছে পূর্ণ। পূর্ণতা সোফায় এসে ধপ করে বসে পড়েছে। কাব্যর মন খারাপ বুঝতে পেরে চায়ের কাপড় দিকে বাড়িয়ে দিল। মন ভালো করার জন্য গুনগুনিয়ে গান গাইছে। গোমরা মুখ ছেলে দেখিন তো আর, ঘরেতে বাহিরে হায় সদাই মুখভার। জানি না হাসলে জাত কি যাবে তার, সে যে হিরোর মতো চলে। রাগলে চোখ মুখ থেকে আগুন চড়ে, হাসির বেলায় হারকিপটে ঝগড়াতে মুখ চলে। কাব্য শুনে শব্দ করে হেসে ফেলল। চায়ের কাপ পূর্ণতার দিকে বাড়িয়ে দিয়ে বলল, শুধু একবার খাবি, বাকিটা আমার। আমি আগেই খেয়েছি, এটা আপনার জন্য। জি ম্যাডাম, দেখেছি, লুকিয়ে লুকিয়ে মুখের চা দিতে হবে না, আপনি চাইলে আমার সামনেই দিতে পারেন। এতে আমি কিছু মনে করব না। শুধু মুখের চা, ইচ্ছে করছে থুতো দিতে। তাহলে দিয়ে দে, না করেছে কে? চিহ, আপনার ঘৃণা লাগছে না? তোর বেলায় আমার কোনো ঘৃণা নেই। পূর্ণতা মনোযোগ দিয়ে বই পড়ছে, কাব্য ল্যাপটপে আছে। মেহেরুমা চৌধুরী নাস্তা নিয়ে ছেলের রুমে এসে পূর্ণতাকে দেখে আটকে উঠল। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, তোর গালে কি হয়েছে? কাব্য বলতে যাবে তার আগেই পূর্ণতা বলে উঠল, খালাম্নি বাথরুমে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। গাল হালকা চিড়ে গেছে। তুই এত বেখেয়ালি কেন বলতো? তোর আম্মু আব্বু এসেছে, দেখলে কি বলবে? কিছু বলবে না, তোমাদের আত্মীয়রা চলে গেছে। না, রাতের খাবার খেয়ে যাবে। তোর নিচে যাওয়ার দরকার নেই, কাব্য গিয়ে ওনাদের সাথে আর একবার দেখা করে আসিস। এক নিস্তব্ধতা ঘেরা বৃষ্টিময় রাত, আকাশ যেন অশ্রুবিন্দু জড়িয়ে নিজের ভার হালকা করছে। বৃষ্টির টিপটিপ শব্দ ছাড়া মানুষের আওয়াজ, পাখির ডাক, গাড়ির ঘোড়ার শব্দ কিছুই শোনা যাচ্ছে না। চারদিকে অন্ধকারে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে ছিঁড়ে যায় আকাশের বুক, কিন্তু সেই আলো আরো বেশি করে অনুভব করায় চারপাশে শূন্যতা।
আশরাফ চৌধুরীর বন্ধু তার পরিবার নিয়ে রাতের খাবার খেয়ে চলে গেছে। পূর্ণতা কাব্যর বাহু জড়িয়ে ধরে ব্যালকনিতে বসে আছে। হিমশীতল বাতাস আর বৃষ্টির আবেশ অনুভব করছে। দুজনের মধ্যে নীরবতা বিদ্যমান। অতঃপর পূর্ণতা কোমল স্বরে বলল, কাব্য, আমি আপনার আনন্দ নাকি বেদনা? তুই আমার মোহ। মোহ কেন? কারণ তোকে দেখলে দুনিয়ার কোন কিছুতেই আমার হুঁশ থাকে না। একবার বুকে কান পেতে হৃদস্পন্দন শুনতে দিবেন? এটার জন্য তোর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পূর্ণতা কাব্যর বুকে খাপটি মেরে বসে আছে। বড় বড় ফোঁটার বৃষ্টি এবং বাতাস একসাথে মিশে শস্য শব্দ তৈরি করছে, যা এক প্রকার গর্জনের মতো লাগছে। কাব্য আষ্টেপৃষ্ঠে ওর প্রিয়তাকে বুকে জড়িয়ে রেখেছে, মনে হয় যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। বেশ কিছুক্ষণের মধ্যে পূর্ণতা গভীর নিদ্রায় তলিয়ে গেছে। কাব্য ওর শুকনো ঠোঁট, কাটা গাল, কপালে পড়ে থাকা চুল ছুঁয়ে দেখছে। কানের কাছে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, আমার এলোকেশ্বরী, কি অপরূপ তোর ঘুমন্ত চক্ষুপাতার অন্তরাল এদিক ওদিক ছুটে যাওয়া দুই নয়নমণি। কি যে মোহ তোর উষ্ণতাখাতে ক্ষুদ্র ক্ষুদ্র জমে যাওয়া নাকের ডগার সেই খামগুলি। কি যে জাদু তোর ঘুমন্ত ওষ্ঠদ্বয়ের মাঝে হঠাৎ ভেসে আসা সেই মুচকি বাঁকা হাসি। কি যে অদ্ভুত বিস্ময় তোর কপালে নীল আকাশের শুভ্র মেঘের অঙ্কিত রেখার সেই প্রতিচ্ছবি। আমি বরাবরই মুগ্ধ তোর ওই নিষ্পাপ চাহনিতে। তোকে ভীষণ ভালোবাসি সুহাসিনী, ভীষণ ভালোবাসি। পূর্ণতা মৃদু হেসে কাব্যর পানে ঠোঁট উঁচু করেছে, কপাল এগোতেই আলতো চুমু খেয়ে আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমাল। কাব্য পাজাকলে তুলে রুমে এসে বিছানায় শুয়ে পড়েছে। বুকের উপর রেখে অষ্টাঙ্গে ঝাপটে ধরে ঘুমিয়ে গেছে। সময় অনবরত এগিয়ে চলছে, কখনোই থেমে থাকে না বা স্থির হয় না। অতীতের মুহূর্তগুলো পেছনে পড়ে থাকে এবং ভবিষ্যতের দিকে ধাবিত হয়। সময়কে নিয়ন্ত্রণ করা যায় না, মানবজীবন এই নিরন্তর পরিবর্তনশীল সময়ের সাথে তাল মিলিয়ে চলতে বাধ্য হয়। দুষ্টামি খুনোশুটির মধ্যে দিয়ে আরও 1 মাস কেটে গেছে। পূর্ণতার পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন আপাতত ফ্রি সময় কাটাচ্ছে। সন্ধ্যাবেলা আশরাফ চৌধুরী তার একমাত্র ভগ্নিপতি আসতে বলেছে, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবে। রাত 8টা বাজে, সবাই ড্রয়িং রুমে অধীর আগ্রহ নিয়ে বসে আছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। আশরাফ চৌধুরী বলে উঠল, আমি আমার ছেলের বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। ওরা এর আগে একা একা বিয়ে করেছে, এই বিষয়ে তখন আমরা কেউই ভ্রুক্ষেপ করিনি, আর এর কারণটা কারোর অজানা নয়। তো এখন চাচ্ছি আবার ধুমধাম করে ওদের বিয়ে দিতে। আমার ছেলেকে আর কোনো কষ্ট দিতে চাই না। ওরা সবার সম্মতিতে আজীবন একসাথে থাকার প্রতিশ্রুতি গ্রহণ করুক। ইসহাক খান হেসে বলল, আপনার যেটা ভালো মনে হয় করুন। আর তাছাড়া আমি কাব্যকে কথা দিয়েছিলাম, আমার মেয়ে 18 বছরে পড়লে ওদের বিয়ে দিব। আমার ছেলে তো এখন বেকার, চাকরি নেই, ঘুরে ফিরে খায়। বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে আপত্তি নেই তো? এটা আপত্তি করার মতো বিষয় না। কাব্য কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছে, চাকরি ম্যানেজ করা ব্যাপার না। আমি চাচ্ছি বিয়ের ব্যাপারটা এগোতে, ওদের সম্পর্কের একটা নাম থাকুক। ইসহাক খান কাব্যকে জিজ্ঞেস করল, তুই কি চাস? এই বিষয়ে তোর মতামত কি? এবার মেহেরিন খান ব্যঙ্গ করল, যে ছেলের পূর্ণতা সামান্য অসুস্থ হলে পাগলের মতো ছটফট করে, ওরে কষ্ট দিলে নিজেই কষ্ট পায়। তুমি তার কাছে মতামত জানতে চাইছ? চারদিকে উল্লাস আনন্দের আভা। দুটো হৃদয় আজ প্রফুল্ল, মনের মধ্যে শীতল অনুভূতি বিরাজমান। অবশেষে ওদের বিয়ের তারিখ ফিক্সড হয়েছে। হাতে মাত্র 10 দিন সময় আছে। জুমানের শ্বশুর বাড়ির লোক এবং ওদের চাচা আজহার চৌধুরীর সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগস্ট মাসের 29 তারিখ রোজ শুক্রবার বিয়ে অনুষ্ঠিত হবে। মেহরিন খান জানালো, হাতে খুব কম সময় আছে। এই কয়েকটা দিন পূর্ণতাকে আমাদের কাছে রাখতে চাই। তারপর তো সারা জীবনের জন্য চৌধুরী বাড়িতে চলে আসবে। হুট করেই কাব্য বুকে হাত রেখে চোখ বন্ধ করে ফেলছে। সবাই অস্থির হয়ে ওর কাছে এগিয়ে গেল। পূর্ণতা উত্তেজিত হয়ে শুধালো, কি হয়েছে আপনার? বুকে চিনচিন করে ব্যথা করছে, রেস্ট প্রয়োজন। মেহেরুমা চৌধুরী খাবড়ে গিয়ে বলল, কোন পাশে ব্যথা করছে আব্বু? আমাকে দেখা, গ্যাস্ট্রিকের ঔষধ দিব। ওষুধে এসব ব্যথা কমবে না আম্মু। আমার বউকে রেখে যেতে বলো, ব্যথা এমনি সেরে যাবে।
আই নিড হিম ভেরি মাচ নাও। ড্রয়িং রুমের সবাই তাজ্জব বনে গেল, হা হয়ে তাকিয়ে আছে। কাব্য উঠে পূর্ণতাকে কোলে তুলে নিয়ে উপরে চলে যাচ্ছে। চারিদিকে কোলাহল বিচ্ছিন্ন, অবাক পৃথিবী নির্জনতায় হারায়। ভাবনার ভিড়ে বসে আজ মন লজ্জাতে লুকাতে মনে চায়। একটু একটু করে কতটা পথ হেঁটেছে দুজন, আর মাত্র কয়েকটা দিন বাকি আজীবনের জন্য একসাথে হওয়ার। কাব্য ছাদের দোলনায় ওর প্রিয়তার কোলে মাথা রেখে শুয়ে আছে। পূর্ণতা মৃদুস্বরে শুধালো, বুকে কোথায় ব্যথা করছে? এখন চলে গেছে অষ্টাদশী, চুপ করে বসে থাক। তার মানে তখন রং করেছেন। তোকে কাছে পেতে এইটুকু রং করাই যায়। পরদিন দুপুরের দিকে জুমান চলে এসেছে, এখন 4 মাসে প্রেগন্যান্ট। ভাইয়ের বিয়ে উছিলায় কিছুদিন এখানেই থাকবে। কাব্য গুরুত্বপূর্ণ কাজে বাহিরে গেছে। পূর্ণতার ঘুম থেকে উঠে নিচে এসে একমাত্র ননদকে দেখে বেজায় খুশি, জড়িয়ে ধরে নাচানাচি করছে। অনেকদিন পর 2 বোন একসাথে হয়েছে। ওদের আনন্দ আর ধরেকে হেসে কোটি কোটি হচ্ছে। কাল শপিং করতে যাবে চিন্তা ভাবনা করছে। কিছুক্ষণ পর কাব্য এসেছে, বোনের সাথে হাসি মুখে কথা বলে সোফায় বসল। মেহেরুমা চৌধুরী ওদের জন্য নাস্তা নিয়ে এসেছে। কাব্য খাচ্ছে আর পূর্ণতাকে খাইয়ে দিচ্ছে। এর মধ্যে জুমান বলল, পিকচু, পূর্ণতা, আমার কিছু একটা খেতে ইচ্ছে করছে। কি খাবে বলো, বানিয়ে দেই। জানি না, তবে ইচ্ছে করছে। আচ্ছা, টক জাতীয় কিছু খেতে চাও? হুম, নিয়ে আয় না প্লিজ ভাবি। পূর্ণতা খাবার শেষ করে ফ্রিজ থেকে কাঁচা আম আর টাটকা সবুজ রঙের লেবু বের করেছে। ঝাল করে আম ভর্তা, লেবুর পিনিক বানিয়ে নিয়ে এসেছে। জুমান দেখে বেজায় খুশি, বসে বসে মজা করে খাচ্ছে, সাথে ওদের আম্মু যুক্ত হয়েছে। এত বেশি টক যে ওরা সবাই মুখের অঙ্গভঙ্গিমা চেঞ্জ করে খাচ্ছে, কিন্তু কাব্য দিব্যি খেয়ে যাচ্ছে, ওর মধ্যে কোনো হেলদোল নেই। সন্ধেবেলা সবাই ড্রয়িং রুমে বসে নাস্তা করছে। আশরাফ চৌধুরী ছেলের বিয়ের কার্ড ছাপিয়ে নিয়ে এসেছে, কাল থেকে আত্মীয় স্বজনদের ইনভাইট করা শুরু করবে। মেহেরিন খান ফোন করে জানালো, পূর্ণতাকে বাসায় দিয়ে আসতে। বিয়ের আগে কয়েকটা দিন ওর আব্বু আম্মুর সাথে কাটাবে। রাত 9টা বাজে কাব্য পূর্ণতাকে নিয়ে ওদের বাসায় যাচ্ছে। গেটে বাইক থামিয়ে দুজন দাঁড়িয়ে আছে। কাব্য মন খারাপ করে বলল, আজ আমার রাতের ঘুমটা হারাম করলি রে পূর্ণ। আমি আবার কি করলাম? তোকে বুকে জড়িয়ে ঘুমাতে অভ্যস্ত হয়ে গেছি। আজ রাতে কি সেটা সম্ভব নাকি? হুম, অবশ্যই সম্ভব। কিভাবে? রোজ রাতে তো চোরের মতো আসেন, এসে ভোরে আবার চলে যাবেন। কেউ দেখবে না, তবে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবেন, অনেকদিন খাইনি। নয়তো আম্মুকে বলে দিব আমি রাতে চোরের মতো আসি। তা নয়তো কি? আগে বিয়েটা করি, সব সুদে আসলে তুলব। ইস, এখন জানতো আমার অনেক কাজ আছে। তোর আবার কি কাজ? বিয়ে তো মানুষ একবারই করে নাকি? আমরা তো দুবার করছি। হুম, এবারের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। চেহারার যা অবস্থা, একটু ঘরোয়া ভাবে ফেসিয়াল করব, আরও হাবিজাবি আছে, আপনি বুঝবেন না। এখন চলে যান, আমি গেলাম। কাব্য বাসায় চলে গেছে। পূর্ণতা উপরে এসে ওর আম্মু আব্বুর সাথে কথা বলছে। ভেবে চিন্তা করে ঠিক করলো, বিয়ের কার্ড কাল ছাপাবে, আর অনুষ্ঠান ক্লাবে করবে। ইসহাক খান তার একমাত্র বোনকে কল দিয়ে আসার জন্য বলল। মায়মুনা বেগম অতিরিক্ত খারাপ আচরণ করে কল কেটে দিয়েছে। শেষের আগে গোজগোজ করতে করতে বলল, আমি মরলে তুই জানাজায়ও আসবি না। তারপর কল বিচ্ছিন্ন করে নাম্বার ব্লক করে দিয়েছে। গ্রীষ্মের নিস্তব্ধতা ঘেরা রাত, চারপাশের প্রকৃতি নির্মল। চাঁদের আলো গাছের ফাঁকে খেলা করে, জানালার পর্দা ভেদ করে রুমে উকি মেরেছে। পূর্ণতা চকলেট খাচ্ছে আর কাব্য ওকে দেখতে ব্যস্ত। চাঁদের আলো চোখে মুখে উপচে পড়ে ভীষণ উজ্জ্বল দেখাচ্ছে। মনে হচ্ছে এতে ওর সৌন্দর্যকে হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। মায়াবী এই মুখপানে তাকিয়ে যেন যুগ যুগ পার করা যাবে। পূর্ণতা হালকা হেসে নরম স্বরে বলে উঠল, চৌধুরী সাহেব, এভাবে কি দেখছেন? একবার বুকে আয় না, ঝাপটে ধরি। ওহুম, বিয়ের আগে আর যাব না। এটা কিন্তু ঠিক নয় পূর্ণ। কাব্য রেগে বসে আছে। পূর্ণতা চকলেট শেষ করে কাছে এসে বলল, ওলে আমার বাবুটা রাগ করছে। রাগ করলে দেখতে ঘোড়ার ডিমের মতো লাগে। এরপর কলের মধ্যে উঠে বসে কাব্যর চুল এলোমেলো করে দিয়ে কপালে গাঢ় চুমু খেয়েছে। অতপর পুনরায় বলে উঠল,
রাত্রির ক্লান্তির শেষে এসে প্রশ্ন জাগে, আমি কারকে আপনার? হৃদমোহিনী, তুই শুধু আমার, আর আমি আমার প্রিয়তার। একটি দুঃখের নাম বলুন। মায়াবিনীর কাজল চোখ লেপটে যাওয়া। আর সুখের নাম, তার শ্যাম পুরুষকে দেখে আনন্দিত হওয়া। আমাকে ঠিক কতগুলো শব্দে লিখতে পারবেন? শুধুমাত্র এক লাইনই যথেষ্ট। যেমন, তুই আমার শূন্যতার জীবনে পরিপূর্ণতা। একটি ফুলের নাম বলুন। শুধু তুই। ভালোবাসি বলবেন। বিয়ের দিন রাতে বলবো। আচ্ছা। আমাদের জীবনের গল্পটা খুবই সংক্ষিপ্ত। কেটে যায় সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত নিজ গতিতে। শুধু একটা মুহূর্ত স্মরণীয় হয়ে থাকে। চলে গেছে আরও এক সপ্তাহ। বিয়েতে আত্মীয় স্বজনদের ইনভাইট করা হয়ে গেছে। রেখা চৌধুরী সমস্ত বিবাদ ভুলে তার 2 মেয়েকে নিয়ে চলে এসেছে। বাড়িতে হই হুল্লোড় চলছে, আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। চৌধুরী বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা, বড় করে অনুষ্ঠান হবে। মোটামুটি 2000 লোক ইনভাইট করেছে। বিয়ের শপিং করা শেষ হয়েছে। আগামীকাল গায়ে হলুদ। রাত 1টা বাজে। কাব্য মুই বেয়ে ব্যালকনিতে উঠেছে। পূর্ণতা কল্পনার সাগরে ডুবে আছে। হুট করেই দরজা খোলার শব্দ পেয়ে আতঙ্কিত হয়ে তাকায়। কাব্য ভিতরে ঢুকতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে দৌড়ে কাছে ছুটে গিয়ে ব্যস্ত হয়ে শুধায়, এত রাতে এভাবে আসার খুব বেশি দরকার ছিল। কাল আমার মহারানীকে সবাই হলুদ লাগাবে, আর আমি লাগাবো না? এটা হয় নাকি? কাব্য মোহসূচক দৃষ্টিতে তাকিয়ে ওর প্রিয়তার গালে, কপালে হলুদ লাগাচ্ছে। অস্পষ্ট স্বরে বিড়বিড় করল, তোকে ভীষণ স্নিগ্ধ লাগছে প্রিয়তা। পূর্ণতা লাজুক হাসল, আপনি আসলে একটা পাগল। পূর্ণতা কাব্যর পায়ের উপর দাঁড়িয়ে বুকে বুক ঘেঁষে গলা জড়িয়ে নিয়েছে। দুজনের নিঃশ্বাস ঠোঁটে মুখে উপচে পড়ছে। কাব্য মোহনীয় কণ্ঠে বলে উঠল, আর মাত্র 2 দিন, তারপর তুই সম্পূর্ণভাবে আমার হয়ে যাবি পূর্ণ। পরের দিন সকাল সকাল আজহার চৌধুরী চলে এসেছে। 2 পরিবার মিলে একসাথে হলুদের অনুষ্ঠান করছে। পূর্ণতাকে হালকা মেকআপে সাজানো হয়েছে। ওরা দুজন পাশাপাশি স্টেজে বসে আছে। সবাই এসে হলুদ লাগাচ্ছে আর গান গাইছে। ফটোগ্রাফার সুন্দর মুহূর্তের ছবি তুলছে। জুমান ভাইয়ের বিয়েতে খুব আনন্দ করছে। ওর শ্বশুর বাড়ির লোক এবং বান্ধবীরা এসেছে। কাব্যর বন্ধু বান্ধব আসছে। পূর্ণতার প্রাণপ্রিয় বান্ধবী দিশা ওর পরিবার নিয়ে চলে এসেছে। সবাই আনন্দের মেতে উঠেছে। হলুদের পর নাচ গান লাফালাফি চলছে। আজকে কারোর মনে হিংসা বিষাদ নেই। সবাই মিলে কাব্যকে জোর করছে নববধূর সাথে ডান্স করার জন্য। অতঃপর ওরা কাপল ডান্স করছে। অনুষ্ঠান শেষ হয়েছে রাত 1টায়। পূর্ণতা ওর আব্বু আম্মুর সাথে বাসায় চলে এসেছে। শাড়ি চুড়ি খুলে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে। কাব্য এসে ওর জন্য অপেক্ষা করছে। গোসল শেষ করে বের হয়ে হকচকিয়ে উঠল, কারণ কাব্য ওর বিছানায় শুয়ে ফোন টিপছে। রুমের দরজা খোলা আছে। বিছানার কর্নারে একটা বাচ্চা মেয়ে ঘুমানো। মেহরিন খানের বান্ধবীর মেয়ে। রুম ফাঁকা নেই, এই জন্য পূর্ণতার রুমে শুয়েছে। দ্রুত দরজা বন্ধ করে ফিসফিস করে বলল, দরজা বন্ধ করবেন না, মানুষ দেখলে কি ভাববে? কাব্য গাছছাড়া ভাব নিয়ে বলল, কে আর ভাববে? আমি আমার বউয়ের রুমে এসেছি, এতে ভাবা ভাবির কি আছে বুঝলাম না। আম্মু বলেছেন না, বিয়ের আগে আর আমায় দেখতে পারবেন না। তাও দিব্যি চলে এসেছে। আমি কিন্তু আম্মুকে বলে দিব। আপনি তো খুব নির্লজ্জ মশাই। একদিন আমাকে না দেখলে কি হয় শুনি? নিঃশ্বাস ঘন হয়ে আছে। বুক ভারী হয়ে যায়। চিনচিন ব্যথা অনুভব হয়। নিজেকে পাগল পাগল লাগে। ইস, আমায় কি সুন্দর গল্প শোনাচ্ছে। লাইক সিরিয়াসলি, এসব তোর গল্প মনে হচ্ছে? ঘুম কতদিন নিষেধ করেছি, এভাবে রাত বিরাতে আসার দরকার নেই। কথা কানে যায় না। তোকে না দেখলে সত্যি আমার ঘুম আসে না পূর্ণ। হয়েছে, এবার কি লাগবে বলুন? একবার জড়িয়ে ধর। ব্যাস এইটুকুই। হুম। পূর্ণতার কাছে আসতেই কাব্য কোলে তুলে নিয়ে ব্যালকনি চলে এসেছে। ওর ভেজা চুলে মুখ ডুবিয়ে স্নিগ্ধ স্বরে বলল, আমাকে কি পাগল করে ফেলবি নাকি? সরুন না, আমার কি রকম একটা ফিল হচ্ছে। এটা কেবল শুরু, ধীরে ধীরে এর ডোজ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে। তখন বলবি তোর জামাই খুব অসভ্য। গ্রীষ্মের মেঘলা দুপুর হলো উষ্ণতা, আর্দ্রতা এবং নিস্তব্ধতার এক মিশ্রণ, যা প্রকৃতির স্বাভাবিক রূপ থেকে ভিন্ন। তীব্র গরমের পর যখন মেঘ হয়,
তখন তাপমাত্রা সামান্য কমলেও পরিবেশ উষ্ণ থাকে। আজ সন্ধ্যায় ঘরোয়াভাবে মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পার্লার থেকে একজন ইয়াং বয়সী মেয়ে এসে পূর্ণতাকে মেহেন্দি পরাচ্ছে। বিয়ের সাজের জন্য কাব্য উনাকেই ঠিক করেছে। মেহেন্দি পরানো শেষ করে সাজাচ্ছে, কাব্য ভিডিও কলে দেখছে। জুমান ওর দুঃসম্পর্কের 2 জন ননদ আর বান্ধবীদের নিয়ে সন্ধ্যার আগেই এসেছে। দিশাকে ওর আম্মু দিয়ে গেছে। সবাই মিলে মেহেন্দি পরে সাজুগুজু করে রেডি হয়েছে। সন্ধ্যা 7টার মধ্যে সাজানো শেষ। ক্যামেরাম্যান ফটোশ্যুট করছে, কাব্যই নিজেই উনাকে পাঠিয়েছে। পূর্ণতা দিশার সাথে আনন্দে ডান্স করছে, পাশাপাশি আরও অনেকে তাল মেলাচ্ছে। জুমান কাব্যকে ভিডিও কলে দেখাচ্ছে। বাকিরা সবাই মিলে হই হুল্লোড়ে মেতে আছে। আগামীকাল বিয়ে, এই জন্য রাত 11টার মধ্যে মেহেদি অনুষ্ঠান স্থগিত করেছে। রাতের ড্রয়িং রুমে পূর্ণতা ওর বাবাকে জড়িয়ে ধরে বসে আছে। এতদিন খুশি মনে থাকলেও আজকে খুব খারাপ লাগছে, কারণ কাল এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মেহেরিন খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বোঝানোর চেষ্টা করছে মেয়েদের জীবন এমনি, বিয়ের পর সবাইকে বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হয়। পূর্ণতার ডুকরে কেঁদে উঠল। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি বাবা। তোমাদের খুব মিস করব। এখন আর আম্মু আমায় শাসন করবে না। চাইলেও হুট করে তোমায় জড়িয়ে ধরে চুমু খেতে পারবো না। রোজ সন্ধ্যার পর চকলেটের জন্য আর অপেক্ষা করব না। বাবা মেয়ে দুজনেই কাঁদতে। মেয়ের কথা শুনে কষ্টে মেহরিন খানের কলিজা ফেটে যাচ্ছে। আড়ালে এসে কাব্যকে কল করে ব্যাপারটা জানিয়েছে। 20 মিনিটের মধ্যে কাব্য হাজির। পূর্ণতা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। হেঁচকি উঠে গেছে, কিন্তু ওর আব্বুকে ছাড়ছে না। নিঃশব্দে কাঁদেই চলছে। কাব্য এসে পাশে বসতেই পূর্ণতা চেঁচিয়ে বলে উঠল, আব্বু আমি শ্বশুর বাড়ি যাব না। আমায় এই বাড়ি, রুম, বিছানা, ব্যালকনি সবকিছু ছেড়ে যেতে হবে। রাত প্রায় 2টা বাজে, পূর্ণতা এখনো জেগে আছে। কাব্য শান্তস্বরে বলল, পূর্ণ বিয়ের তারিখ পেছাবো। আমার মনে হচ্ছে তুই প্রস্তুত না, মনের বিরুদ্ধে কিছু করার দরকার নেই। পূর্ণতা প্রত্যুত্তরে করল, আপনাকে আর কতদিন অপেক্ষায় রাখব? আজ নয়তো কাল যেতে তো হবেই। তবে আমার একটা কথা রাখবেন। এভাবে বলছিস কেন? তোর আবদার কখনো ফেলেছি? সপ্তাহে প্রত্যেক শুক্রবার দিন আমি আমার আম্মু আব্বুর সাথে কাটাতে চাই। ঠিক আছে, তবে তাই হবে। গ্রীষ্মকালের নাম শুনলে আমাদের চোখের পাতায় রৌদ্রদগ্ধ প্রকৃতির যেই ঝলসানো দৃশ্য ফুটে ওঠে, গ্রীষ্ম কিন্তু ততটাও তপ্ত মেজাজের নয়। বরং এ সময় থাকে বিমুগ্ধ রূপরস, একমুঠো দুরন্ত বাতাসের ঝিরিঝিরি সুর, নিত্যরত সবুজ পাতার ঢেউ, সোনালি ধানের শীষ, দুপুরের উদাস নির্জনতা, মৌন বিকেলে ধুলোর মেঘ, সন্ধ্যায় রক্তিম আকাশ আর রাতের হাসনাহেনার সুবাসিত দেবের দল। কাব্যর ঘুম ভেঙেছে সকাল 11টায়, কোনো রকম ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে বের হচ্ছে। কারণ বাহিরে ওর বন্ধুরা অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে ওরা 10 জন বাইক নিয়ে পূর্ণতাদের বাড়ির দিকে যাচ্ছে। কাল পূর্ণতা মন খারাপ করে প্রচুর কান্নাকাটি করেছে। এখন ওর মন ভালো করার জন্য এত আয়োজন। কাব্য গেটে এসে কল করতেই পূর্ণতা দৌড়ে নিচে নেমেছে। ওরা সবাই বাইক থেকে নেমে গান গাইছে আর ডান্স করছে। পূর্ণতা অবাক হয়ে দেখছে আর হাসছে। বাচ্চারা চেঁচিয়ে বলে উঠল, বর এসে ডান্স করছে। এবার ছোট বড় মোটামুটি সবাই এসে দেখে হাসছে আর এনজয় করছে। তেরে গার এওয়ে, মেইন এওয়ে তুজে করলেন। দিলকে বিয়ে দিল মাইন দিল কা নজরানা দেন। তেরে গার এওয়ে, মেইন এওয়ে তুজে করলেন। দিলকে বিয়ে দিল মাইন দিল কা নজরানা দেন। मेरी हाथ हाथ कान किया बोल है सन 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 साजान जी गर आए साजान जी गर आए दुल्हन कायुन शर्माए साजान जी गर आए आई दिल चलेगा एबी ना कोई बहाना गोरी को आओगा एबी साजान के घर जाना माथी की बिंदिया किया बोल है सन 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 साजान जी गर आए साजान जी गर आए दुल्हन कायुन शर्माए साजान जी गर आए। কাব্য ডান্স শেষ করে পূর্ণতার হাত ধরে বাইকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। পিছনে ওর বন্ধুরা সবাই আসছে। আধ ঘন্টার মধ্যে রূপগঞ্জ গ্রিন এবং কো রেস্টুরেন্টে চলে এসেছে। এরপর যোগ হলো ওর বান্ধবীরা, মোট 14 জন আজ একসাথে হয়েছে। এরা কাব্যর স্কুল, কলেজ এবং ভার্সিটি লাইফের ফ্রেন্ড।
সবার সাথে সবাই পরিচিত হয়ে খাবার অর্ডার করেছে। মেনুতে আছে পোলাও, কাবাব, গ্রিল, সালাদ, ফিশ কাটলেট ইত্যাদি। পূর্ণতা নার্ভাস ফিল করছে। এখানে যারা আছে তাদের মধ্যে শুধু 3 জনকে চিনে, কারণ তাদের সাথে আগে পরিচিত হয়েছে। বাকিদের আজ প্রথম দেখছে, সবাই এটা সেটা প্রশ্ন করছে, অধীর কণ্ঠে প্রত্যুত্তর করছে। কাব্য ব্যাপার বুঝতে পেরে পূর্ণতার সম্পর্কে নিজেই সবটা বলে দিয়েছে। সবাই একসাথে আড্ডা, গল্প, আনন্দ নিয়ে খাওয়া শেষ করেছে। কাব্য রেস্টুরেন্টের বিল মিটিয়ে বন্ধুদের থেকে বিদায় নিচ্ছে, সবাইকে বারবার অনুরোধ করছে রাতে ওয়েডিং সেরেমনিতে যেন তাড়াতাড়ি চলে আসে। আকাশ জুড়ে মেঘের আনাগোনা, নদীতে ঢেউয়ের মৃদু স্পর্শ এবং চারপাশের পরিবেশ মিলেমিশে একাকার। নিস্তেজ, রোধহীন একটি ধূসর আকাশ পুরো দৃশ্যকে আরো নিরিবিলি এবং স্নিগ্ধ করে তুলেছে। আকাশ মেঘলা দেখে কাব্য পূর্ণতাকে নিয়ে ভৈরব নদীর পাড়ে এসেছে। দুজনে পাশাপাশি বসে মৃদু বাতাস আর নদীর ঢেউ উপভোগ করছে। কাব্য সুথালো, বিয়েতে দেনমোহর কত দিব পূর্ণ। পূর্ণতা চট করেই বলে ফেলল, 1 লাখ দিয়েন। কাব্য চৌধুরীর বিয়ে, দেনমোহর এত সামান্য? এত বেশি দিয়ে কি হবে? দেনমোহর মিটিয়ে স্ত্রীকে স্পর্শ করতে হয়। আর আমিও এটাই চাই। তুই যেমন চাইবি, তেমনই হবে। চারদিকে নিস্তব্ধ, দুজনের মধ্যে নিঃশব্দতা বিদ্যমান। বেশ কিছুক্ষণ পর পূর্ণতা বলে উঠল, প্রেম, ভালোবাসা, মায়া, এই 3টা শব্দের ভার কতটুকু? প্রেম একটি তীব্র আকর্ষণ, আবেগ, অনুভূতিকে বোঝায়। এর ভার হতে পারে রোমাঞ্চকর, আনন্দদায়ক, আবার এটা কখনো কখনো সম্পর্কের টানাপোড়েনও বয়ে আনে। ভালোবাসার অর্থ আরও গভীর এবং প্রায়শই একটি প্রতিশ্রুতির সাথে জড়িত থাকে। এর ভার হতে পারে দায়িত্ব, অঙ্গীকার এবং অন্যের প্রতি গভীর যত্ন বা নিঃস্বার্থ সেবা। মায়া হলো এক ধরনের মোহ বা আকর্ষণ যা মানুষকে কোনো কিছুর প্রতি আকৃষ্ট করে। এটা একটি গভীর মানসিক বন্ধন তৈরি করে, যা কখনো কখনো বাস্তবতার চেয়ে বেশি কিছুকে বোঝায়। সব কিছু এত সুন্দর করে গুছিয়ে বলেন, এই জন্যই হয়তো আপনাকে বেশি ভালো লাগে। আপনার মধ্যে একটা সাবলীল ভাব আছে, আর এই ব্যক্তিত্বপূর্ণ আচরণ আমাকে ভীষণ মুগ্ধ করে। কাব্য স্মুখ হেসে পূর্ণতার হাতে গাঢ় চুমু এঁকে দিল। এরপর মৃদুস্বরে শুধালো, বউ, এখন তোর মন ভালো হয়েছে? আপনার সাথে থাকলে মন খারাপ করে থাকা যায়। বাহ, আমার মতো হয়ে যাচ্ছিস। প্রশ্নের উত্তর না দিয়ে ঘুরিয়ে প্রশ্ন করছিস। তুই বৃষ্টি নামবে, চলুন বাসায় যাই। তুই না ভিজতে পছন্দ করিস। আজকে বিয়ে আর আপনি অসুস্থ থাকতে চান? একটু আধটু হলে কি যাবে আসবে? আপনার বৃষ্টিতে ভিজে জ্বর, মাথা ব্যথা হয়নি এমন দিন কখনো গেছে? আচ্ছা চল, যাওয়া যাক। বিয়ে মানুষের জীবনে ভালোবাসা, আনন্দ এবং উত্তেজনাপূর্ণ এক অনুভূতি নিয়ে আসে। যেখানে প্রিয়জনদের সমর্থনে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হয়। এটা শুধু দুটি মানুষের মিলনই নয়, বরং একটি প্রতিশ্রুতি এবং অংশীদারিত্ব, যা জীবনকে আরও পরিপূর্ণ করে তোলে। এই সময়টা এক স্বপ্নময় অনুভূতি নিয়ে আসে, যেখানে একে অপরের পাশে থাকার অঙ্গীকার করা হয়। পূর্ণতা পার্লার থেকে সেজে একেবারে মোহনা ক্লাবে চলে এসেছে। ওকে স্টেজে বসানো হয়েছে। দিশা ওর পাশে আছে। রাত 8টায় বর পক্ষ চলে এসেছে। কনে পক্ষ গেট ধরেছে, পুরো 50,000 দাবি করছে। কাব্য আকুল হয়ে আছে কখন বউ সাজে পূর্ণতাকে দেখবে। ওর বন্ধুরা ইনিয়ে বিনিয়ে 15,000-এর মধ্যে গেটের ঝামেলা সমাধান করেছে। বরপক্ষ ডান্স করতে করতে ক্লাবে প্রবেশ করছে। এক প্রকার হইহুল্লোড় পড়ে গেছে। তু হাই টু জান্নাত মেরি, তু হাই মীরা জানন। তু হাই টু মান্নাত মেরি, তু হাই রুকা সুকুন। তু হাই অ্যাংখিয়ন কি দ্যান্ডাক, তু হাই দিল কি হাই দাস্টেকর কাচ না জানু মাইন বাস আইটিএন হাই জানিউ, টিউচি মাইন রাগ ডিকেটিয়ে হ্যায় ইয়ারো মাইন কিয়া কারু, টিউচি মাইন রাগ ডিকেটিয়ে হ্যায় ইয়ারো মাইন কিয়া কারু, সাজেদ সাইজ যুক্তা হ্যায় ইয়ারো মাইন কিয়া কারু, টিউচি মাইন রাগ ডিকেটিয়ে হ্যায় ইয়ারো মাইন কিয়া কারু। কাব্য আর ওর বন্ধুরা ডান্স করছে। পূর্ণতা দেখে মুচকি হেসে তাকিয়ে আছে। হুট করেই চারদিকে ধোঁয়া ছড়ানোর হয়েছে, স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না। মিনিট 5 পর একদম সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এবার সবাই বেশ অবাক হলো। পূর্ণতা আর কাব্য একসাথে দাঁড়ানো। দুজন দুজনকে দৃষ্টিনন্দন করছে। সাদা লেহেঙ্গার সাথে গর্জিয়াস সাজে অপ্সরার মতো লাগছে।
কাব্য সাদা রঙের স্যুট পরছে। পূর্ণতার হাত ধরে গানের তালে তালে ডান্স করছে। সবাই চিৎকার করে হুল্লোড় দিচ্ছে। ক্যামেরাম্যান ওদের ভিডিও শুট করছে। ডান্স শেষ করে কাব্য পূর্ণতার হাতে কপালে চুমু খেয়ে আলিঙ্গন করল। সবাই চমকিত হয়ে দেখছে। আশরাফ চৌধুরী ওদের স্টেজে বসিয়ে দিয়েছে। ওরা দুজনে পাশাপাশি বসে বিভিন্ন স্টাইলে ছবি তুলছে। আত্মীয় স্বজনরা সবাই ছবি তুলতে ব্যস্ত। এরপর খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। কাজী এসেছে বিয়ে পড়াতে। আয়ান দূর থেকে দেখে মন খারাপ করে আছে। কী রকম বুকটা খালি খালি লাগছে। চুপ করে এক কর্নারে দাঁড়িয়ে আছে। জায়ান ওকে বুঝিয়ে শুনিয়ে সবার সাথে যুক্ত করেছে। কাজী সাহেব সব কিছু রেডি করে। দেনমোহর কত লিখবে জিজ্ঞেস করতেই কাব্য বলে দিল, 10,05,000 টাকা দিয়ে দিন। বিয়ের খুতবা শেষ করার পর কাব্য সাথে সাথেই কবুল বলে দিয়েছে। পূর্ণতাকে বারবার বলতে বলা হচ্ছে, কিন্তু চুপ করে কাব্যর চোখের দিকে তাকিয়ে আছে। পাশে বসে সবাই ফিসফিস করে বলছে, জলদি বলে ফেলো। কাব্যর ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, শুধু ঘামছে। বুক হাত রেখে ভয়াতুর নজরে তাকিয়ে পূর্ণতাকে দেখছে। ইসহাক খান এসে বলল, মামনি সবাই অপেক্ষা করছে, বলে ফেলো। পূর্ণতা ধীর কণ্ঠে বলল, কবুল কবুল কবুল। কাব্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। অতঃপর সিগনেচার করার পর ওদের বিয়ে সম্পন্ন হয়েছে। জুমান খুশি হয়ে ভাইয়ের বউকে জড়িয়ে ধরে চুমু খেয়েছে। ভোজনের শেষে বিদায়ের পালা। পূর্ণতা প্রচুর কান্নাকাটি করছে। ওর আম্মু আব্বু দুজনেই পাগলের মতো কাঁদছে। একমাত্র মেয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। এটা ভেবেই মেহেরিন খানের কলিজা ধকধক করছে। ইসহাক খান মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে কাব্যকে বলল, বাবা আমার কলিজার ধন, আমার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন তোর হাতে তুলে দিচ্ছে। জানি তুই ওকে খুব ভালোবাসিস, কিন্তু কখনো দূরে সরে থাকিস না। আমার মেয়েটা তুই বলতে অন্ধ, নিজের থেকেও তোকে বেশি ভালোবাসে। আমি যদি আমার মেয়ের চোখে জল দেখতে পাই, কলিজা ছিদ্র হয়ে যাবে। আজ আমার বাড়ি শূন্য করে তোকে পরিপূর্ণ করে দিলাম। ওর সম্পূর্ণ দায়িত্ব বুঝিয়ে দিলাম। তোর সর্বোচ্চ দিয়ে আগলে রাখিস। এটা আমার অনুরোধ। পূর্ণতা সেন্সলেস হয়ে পড়ে গেছে। কাব্য কোলে তুলে এনে গাড়িতে বসিয়েছে। ওরা সবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে নতুন জীবনের সূচনায়। রাত 12:30 বাজে পূর্ণতার সেন্স এসেছে। পিটপিট করে চোখ খুলে তাকিয়ে নিজেকে বিছানায় আবিষ্কার করল। কাব্য ওর পাশে বসে আছে। কাছে গিয়ে ধীর কণ্ঠে শুধালো, এখন ঠিক আছিস পূর্ণ? আমার কি হয়েছে? এখানে কখন এসেছি? অসুস্থ হয়ে পড়েছিস, পরে বাসায় নিয়ে এসেছে। আব্বু আম্মু কোথায় গেছে? তারা তো নিজেদের বাসায়, টেনশন করিস না। কাল নিয়ে যাব, ঠিক আছে। গোসল করব, অসহ্য লাগছে। চল ফ্রেশ হ। পূর্ণতা গোসল করে ফ্রেশ হয়ে তাওয়াল জড়িয়ে বের হয়েছে। কাব্য চুল মুছিয়ে দিয়ে সাদা রঙের শাড়ি পরাচ্ছে। কপালে কালো টিপ, চোখে গাঢ় কাজল, হালকা নুড কালার লিপস্টিক দিয়ে সাজিয়ে দিয়েছে। এসব দেখে চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করল, এত রাতে সেজেছে কেন? কাজ আছে, চল যেতে হবে। রাত 1:30 বাজে, চারপাশে কোলাহল বিচ্ছিন্ন। আকাশে এক ফালি মস্তবর চাঁদ দেখা যাচ্ছে। চারদিকটা আলোকিত করে রেখেছে। কাব্য পূর্ণতাকে নিয়ে লেকের পাড়ে এসেছে। হাঁটু ভেঙে বসে বলল, ভালোবাসা মানে শুধু বলা নয়, অনুভব করা। আমি প্রতিদিন অনুভব করি, তুই ছাড়া আমার সব কিছুই অপূর্ণ। তোকে ভীষণ ভালোবাসি প্রিয়তা, নিজের জীবনের চেয়েও বেশি। আজকে থেকে আমাদের জীবনের নতুন অধ্যায়ে পথচলা শুরু। পূর্ণতা অবাক হয়ে হেসে ফেলল। কাব্য ওর হাতে হীরার রিং পরিয়ে দিয়ে একটা বক্স এগিয়ে দিল। বক্স খুলে দেখল, কাব্যর জন্য রিং রাখা আছে। হাতে পরিয়ে দিয়ে বসা থেকে দাঁড় করালো। শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমার শ্যাম সুদর্শন, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি। আজ থেকে শুধুই পূর্ণতার কাব্য। আজকের পার্ট একটু রোমান্টিক, কারোর ভালো না লাগলেই অবশ্যই ইগনোর করবেন। দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। সবাইকে অগ্রিম ধন্যবাদ। দিনের কোলাহল বিচ্ছিন্ন হওয়ার পর আসে রাতের নিস্তব্ধতা। চারপাশ নিরিবিলি, থমথমে পরিবেশ, উষ্ণ বুকের আলিঙ্গন, গভীর নিঃশ্বাস, অদ্ভুত উপলব্ধির এক মিশ্র অনুভূতিকে প্রকাশ করে। যেখানে রাতের নীরবতা ভেতরের সত্তাকে নতুন করে জাগিয়ে তোলে এবং জীবনের গভীর অর্থ উপলব্ধি করার সুযোগ দেয়।
পূর্ণতা নিদ্রামগ্ন, কাব্য ওকে আষ্টেপৃষ্ঠে বুকের সাথে চাপড়ে ধরে চোখ বন্ধ করে মুহূর্তটা ফিল করছে। ওরা লেক থেকে জলদি বাসায় ফিরেছে, কারণ পূর্ণতা খুব ক্লান্ত ছিল। সারাদিন ওর উপর প্রচুর ধকল গেছে, তার মধ্যে অতিরিক্ত কান্নাকাটি করার জন্য শরীর আরো খারাপ লাগছিল। বাসায় আসার পর কাব্য নিজেই নুডলস বানিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ পর কাব্য কানে কানে ফিসফিস করে শুধালো, আমার ঘুম আসছে না পূর্ণ। তোর ঠোঁটের স্পর্শ পেতে ইচ্ছে করছে, একটু চুমু খাই। পূর্ণতা গলা জড়িয়ে ধরে ঘুম জড়ানো কণ্ঠে প্রত্যুত্তর করল, এতে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কাব্যর সাথে সাথে আলতো ভাবে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিয়েছে। পাগলের মতো চুমু খাচ্ছে, মনে হয় যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। ওর প্রতিটা ঠোঁট স্পর্শে পূর্ণতার মনে আনন্দ এবং চঞ্চলতা মিশ্রিত এক অদ্ভুত অনুভূতির শিহরণ বয়ে যাচ্ছে। ঘুম উড়ে গেছে, এখন শুধু অনুভব করছে কাব্যর প্রতিটা নিঃশ্বাস, উষ্ণ ঠোঁটের আলিঙ্গন, যেটা বহুদিন ধরে চেয়েছিল। প্রায় 20 মিনিট হয়ে গেছে, পূর্ণতার ঠোঁটের 12টা বেজে গেছে, কিন্তু কাব্য ছাড়ছে না। এবার মৃদু ধাক্কা মেরে সরানোর চেষ্টা করল, কিন্তু এক চিমটেও নড়াতে পারেনি। ঠোঁটে হাত চেপে বলে উঠল, চৌধুরী সাহেব পাগল হয়ে গেছেন। এবার ছাড়ুন, আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। পারবো না, তোর পায়ের নখ থেকে মাথার চুল অবধি সম্পূর্ণটা আমার, যখন ইচ্ছে স্পর্শ করব, বাধা দিতে পারবি না। প্রথমবার যেদিন তোর প্রেমে পড়েছি সেদিন এই ঠোঁট দুইটা আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল। এত বছর নিজেকে কন্ট্রোল করে রেখেছি, আজ আর পারবো না। আমায় বাধা দিস না পূর্ণ। এসব বলে আবারও পূর্ণতার ঠোঁট ছুঁয়ে নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নিয়েছে। আরও আধ ঘন্টা পর ছেড়ে দিয়ে দুজনেই হাঁপাচ্ছে। পূর্ণতাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে শুয়ে পড়েছে। শক্ত করে আলিঙ্গন করে শুধালো, বউ এবার বল কেমন আছিস? ইস, আমার ঠোঁট ফুলে গেছে, এভাবে কেউ চুমু খায়? আপনি তো ভারী অসভ্য লোক। কালকে আমি খালামণিকে বলে দিব, আমায় জোর জবরদস্তি করেছেন। এবার কাব্য শব্দ করে হেসে ফেলল। মিনমিন করে বলল, আজকে আমাদের বাসর রাত যাচ্ছে। আম্মুকে বলে নিজেই লজ্জা লাল হয়ে যাবি। আজকে তুই সবকিছু মিলিয়ে ক্লান্ত ছিলি তাই স্পর্শ করলাম না। তবে আগামীকাল কিন্তু ছাড়া পাবি না, সকালের গোসলের কারণ হয়ে যাব। অসভ্য লোকের সাথে আমি কথা বলতে চাই না। এখন দূরে সরুন, একটু ঘুমাবো, আর বিরক্ত করবেন না বলে দিলাম। তাহলে আপনার খবর আছে, কাল গিয়ে শাশুড়ি আম্মার গলা জড়িয়ে ঘুমাবো। গ্রীষ্মের মিষ্টি সকালে হালকা রোদ একটি সুন্দর দিনের অনুভূতি উপলব্ধি করা বোঝায়, যেখানে গরমের উষ্ণতা থাকার সত্ত্বেও পরিবেশ মনোরম, আনন্দদায়ক এবং সতেজ করে তোলে। এই সময় প্রকৃতির শোভা, ফুলের সুবাস এবং সবুজ গাছপালা মনকে কোমল করে তোলে, যা শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য ভীষণ উপকারী। কাব্য ঘুম থেকে জেগে বুকের উপর ভারী কিছু একটা অনুভব করতেই ধীরে ধীরে চোখ খুলল। পূর্ণতা ওর উপরে শুয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ চুপচাপ ছিল, এরপর আস্তে করে ওকে বিছানায় শুইয়ে দিয়ে গভীর নজরে দৃষ্টিনন্দন করল। ঠোঁট ফুলে হালকা লাল ভাবটা এখনো বোঝা যাচ্ছে। স্মুখ হেসে ওয়াশরুমে ঢুকেছে ফ্রেশ হতে। পূর্ণতার ঘুম ভেঙেছে দুপুর 12টায়। নড়েচড়ে তাকাতেই দেখে কাব্য বিছানার পাশেই ল্যাপটপে কাজ করছে। দৃষ্টি ফিরিয়ে হেসে বলল, শুভ দুপুর মহারানী। ঘুম কেমন হয়েছে? ঘুম ভালো তো। কয়টা বাজে? দুপুর 12টা বাজে, উঠে ফ্রেশ হ। আমার খুব ক্ষুধা পেয়েছে, খেয়ে এসে গোসল করবি। পূর্ণতা আর দেরি করেনি, দ্রুত ওয়াশরুমে চলে গেছে। বেশ কিছুক্ষণ পর দরজা খুলে চেঁচিয়ে বলে উঠল, আমার ব্রাশ কোথায়? কেন, যেটা আছে তাতে চলবে না? আপনার ব্রাশ দিয়ে করব। হুম করে ফেল। ফ্রেশ হয়ে বেরিয়ে কিঞ্চিত রাগ দেখিয়ে শুধালো, আমার ব্রাশ ফেলে দিয়েছেন কেন? কাব্য গাছাড়া ভাব নিয়ে আড়মোড়া ভেঙে হেসে ফেলল, থুতু খেতে পারবি আর এক ব্রাশে দাঁত ঘষতে পারবি না? উফস, আপনি এমন কেন বলুন তো? আমি আবার কি করলাম? ঠোঁটের অবস্থা যা করেছেন আমি সবার সামনে যাব কিভাবে? কেউ কিছু বলবে না? চল, জুমুল তো বলবে। ননদ তো, একটু সামলে নিস। কাব্য পূর্ণতাকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। পাশাপাশি কয়েকজন মহিলা বসা, নববধূকে দেখতে এসেছে। মেহেরুমা চৌধুরী তড়িঘড়ি করে ওদের জন্য নাস্তা নিয়ে এসেছে। কাব্য পূর্ণতাকে খাইয়ে দিয়ে নিজেও খাচ্ছে। আশরাফ চৌধুরী জুমানের শ্বশুরের সাথে গল্প করছে।
জুমান জায়ানের পাশে বসে মেঘা মেঘলার সাথে ফাজলামো করছে। আজহার চৌধুরী গতকাল রাতেই দৌলতপুর চলে গেছে। রেখা চৌধুরী তার 2 মেয়েকে নিয়ে থেকে গেছে, আগামীকাল যাবে। হুট করেই একজন মুরব্বী মহিলা পূর্ণতার কানে ফিসফিস করে শুধালো, বউ সকালে গোসল করনি? কাব্যর সাথে সাথে সজোরে উত্তর দিল, কিছু তো করলামই না, গোসল করবে কেন? মেহেরুমা চৌধুরী লজ্জায় পড়ে তার প্রাণপ্রিয় স্বামীর দিকে দৃষ্টি ফেরাল। সবাই সবার রিয়েকশন দেখছে। আশরাফ চৌধুরী ব্যাপারটা সামাল দেওয়ার জন্য বলে উঠল, মেহেরুমা এটা কার ছেলে বলতো? কোথা থেকে একে কুড়িয়ে এনেছ? তোমরা বাপ বেটা দুইটাই নির্লজ্জ, বলেই এক প্রকার দৌড়ে পালালো। সবাই তাজ্জব বনে গেছে, ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। ওই মুরব্বী মহিলা হাসতে হাসতে পুনরায় শুধালো, কেন নাতিন সুযোগ পাওনি? আমি আবার সব সময় সুযোগ কাজে লাগাই না দাদি। বউ ছোট তো, একটু সময় দিতে হবে। জুমান ফিসফিস করে পূর্ণতার কানে কানে বলল, শুধু চুমু খেয়ে ঠোঁটের এই অবস্থা, বাকিটা হলে তো আমার ভাবিকে খুঁজেই পাওয়া যাবে না। মনে হচ্ছে আমার ভাইয়ের প্রচুর তেজ, সামলানো কঠিন হয়ে যাবে। পূর্ণতার রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। জুমান হেসে কোটি কোটি হচ্ছে। আশরাফ চৌধুরী তার বিআইকে নিয়ে কেটে পড়েছে। আয়ান পাশে বসে পুরো ব্যাপারটা দেখে মেজাজ খারাপ করে ফোনের গেমে মনোযোগ দিয়েছে। খাওয়া শেষ করে কাব্য জুমানকে বলল, খালামনির বাসায় যাব, রেডি হয়ে নে। এখন গেলে ব্যাপারটা কেমন না? পূর্ণ খালামনিকে দেখে চলে আসবে। আমি উপরে যাব না, তুই ওর সাথে গিয়ে আধ ঘন্টা ঘুরে আসবি। পূর্ণতা উপরে এসে গোসল করে ফ্রেশ হয়েছে। কাব্য একটা নীল কালার শাড়ি পরিয়ে হালকা সাজিয়ে দিয়েছে। জুমান জায়ানকে বলে ওরা বের হচ্ছে। ইসহাক খান সোফায় মনমরা হয়ে বসে আছে। বাড়িতে অল্প কয়েকজন আত্মীয় স্বজন আছে, বাকিরা গত কালকেই চলে গেছে। মেহেরিন খান রান্নাঘরে ব্যস্ত। দরজায় কলিং বেল বাজছে, ইসহাক খানের সেদিকে কোনো খেয়াল নেই। কেউ একজন দরজা খুলে দিতেই পূর্ণতা দৌড়ে এসে ওর আব্বুর বুকে ঝাঁপিয়ে পড়ে অঝরে কাঁদছে। জুমান চুপ করে পাশে দাঁড়িয়ে বাবা মেয়ের ভালোবাসা দেখছে। কাঁদতে কাঁদতে ওর আব্বুকে চুমু খাচ্ছে। মেহেরিন খান অশ্রুসিক্ত কণ্ঠে বলল, কাল সারাটা রাত ঘুমায়নি, শুধু হাঁসফাঁস করেছে। সকালে এখন পর্যন্ত না খেয়ে আছে, ডায়াবেটিস বেড়ে গেছে। জুমান শুনে দ্রুত টেবিল থেকে খাবার বেড়ে পূর্ণতাকে দিল। খুব যত্ন করে ওর আব্বুকে খাইয়ে দিচ্ছে, পাশে বসে ওর আম্মু মুচকি হাসছে। খাবার শেষ করে বাবা মেয়ে গল্পের ঝুলি খুললে বসেছে। সাথে জুমান এবং মেহেরিন খান তাল মেলাচ্ছে। মনে হচ্ছে কত বছর ওরা আলাদা সময় পার করেছে, বহুদিন পর একসাথে হয়েছে। এর আগেও তো বহুবার পূর্ণতা কাব্যর সাথে থেকেছে, কিন্তু তখন এমনটা ফিল হয়নি এখন যেমনটা হচ্ছে। মেয়েকে বউয়ের সাজে দেখলে বাবারা সাধারণত মিশ্র অনুভূতিতে ভোগেন, যেমন আনন্দ, আবেগ, গর্ব এবং একই সাথে কিছুটা ভয় বা বিষণ্ণতাও থাকে, কারণ এটা তার ছোট্ট মেয়েটির বড় হয়ে যাওয়া এবং অন্য জীবনে চলে যাওয়ার প্রতীক। এটা একটি স্বাভাবিক এবং গভীর ব্যক্তিগত অনুভূতি, যা প্রতিটি বাবার জন্য ভিন্ন হতে পারে। ইসহাক খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মন ভরে দেখছে। আহ্লাদি কণ্ঠে বলে উঠল, মামনি আজকে তোকে ভীষণ সুন্দর লাগছে। পূর্ণতা হেসে বলল, হুম। তবে এখন থেকে মন খারাপ করে থাকবে না। বাসায় তোমরা দুজনে থাকবে, এর মধ্যে তুমি মুখ ভার করে থাকলে আম্মু কি করবে? আমি প্রতি শুক্রবার এসে তোমাদের সাথে সময় কাটাবো। মেহেরিন খান শুধালো, তাও বাদরটা কোথায় গেছে? তোরা কি শুধু দুজনই এসেছিস? জুমান প্রত্যুত্তরে করল, না ভাইয়া নিয়ে এসেছে। খালারমণি ও মনে হয় নিচে আছে। তাহলে ফোন করে উপরে আসতে বল। ইসহাক খান বলে উঠল, না থাক। এখন এসেছে ব্যাপারটা ভালো দেখাবে না। ওর শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজনরা ভরপুর। আম্মু এখন চলে যাও, কাল দুপুরে কাব্যকে সাথে নিয়ে আসবে। এসে দুদিন থাকবে, ঠিক আছে? পূর্ণতা এবার হাসিমুখে ওর আম্মু আব্বুর থেকে বিদায় নিয়েছে। তারপর ওরা তিনজন বাসায় চলে আসছে। গ্রীষ্মের বিকেল উষ্ণ এবং প্রাণবন্ত হয়। এ সময় সূর্যরশ্মি নরম হয়ে আসে, হালকা মিষ্টি বাতাস বইতে থাকে, যা প্রকৃতিতে এক ভিন্ন রূপ নিয়ে আসে। গ্রীষ্মের বিকেল প্রকৃতির বিভিন্ন রঙে রাঙানো থাকে। জুমানের শ্বশুর বাড়ির লোকেরা বিকেলে চলে যেতে চেয়েছিল, কিন্তু আশরাফ চৌধুরী যেতে দেয়নি। বলেছে রাতে খাবার খেয়ে যেতে,
এই জন্য থেকে গেছে। দুঃসম্পর্কের আত্মীয় স্বজনরা সবাই চলে গেছে, শুধু মেঘলা ওরা আছে। সন্ধ্যার আগ মুহূর্তে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। জুমান ভাইয়ের কাছে বায়না ধরল, ভাইয়া তোমরা দুজন আজকে আমাদের ডুয়েট গান গেয়ে শোনাবে। কাব্য কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেঘলা চেঁচিয়ে বলে উঠল, ভাইয়া প্লিজ প্লিজ, ছোটবেলায় তোমার গান শুনেছি, এবার বড় বেলায় শুনতে চাই। সবাই শুনে হেসে ফেলল। এবার জায়ান বলল, আমরাও একটু শুনি ভাই, ভাবি কেমন গান গায়। পূর্ণতা আর কাব্য গান গাইছে, সবাই হাসি মুখে তাকিয়ে অধীর আগ্রহের সাথে শুনছে। থোড়া থোড়া স্বর হায় দিল মাইন, থোড়া থোড়া গাম সাম হায়, থোদি থোদি সাফ হায় বাইটিন, থোদি থোদি আলচান হা। 2 মহেরু দে সুকুন, কার মেরি চাহাট কবুল, কার কবুল দে সুকুন, মহেরু মহেরু। 2 তুম এসি মিলি টু হিউন লাগা, খুদ এসি হাই হুন মেইন রুবারু, মের পেয়ার কি হার্ডেস্টান, তুজেইচ পি খুতম তুজেইচ এসি শুরু। 2 দিল কি সার জামিন পি, তেরা সাজদা মেইন কারুন, আজামের মাহি খুদ, কো তুজেইচ এসি জদলুন, মহেরু দে সুকুন, কার মেরি চাহাট কবুল, কার কবুল দে সুকুন, মহেরু মহেরু। 2 গান শেষ করার পর সবাই ওদের বেশ প্রশংসা করেছে। কাব্য মিনমিন করে বলল, আল্লাহর সাথে শিরক করে ফেললাম। পূর্ণ এই ধরনের গান নেক্সট টাইম শোনা যাবে না। ঠিক আছে, সরি, আমার খেয়াল ছিল না। বেশিরভাগ হিন্দি গানগুলাই এমন, যেটা আমাদের ধর্মবিরোধী। আমরা না জেনেই এসব গান শুনি। তারপর সবাই মিলে সন্ধ্যার নাস্তা করে টিভি দেখছে। জুমান ওর শাশুড়ির সাহায্য নিয়ে কাপড় চোপড় ল্যাকেজে গুছিয়ে নিচ্ছে, কারণ 10টার মধ্যেই ওরা চলে যাবে। রাতের আকাশ একটি কালো ক্যানভাসের মতো, যেখানে চাঁদ, তারা, গ্রহ এবং কখনো কখনো মেরুজ্যোতি বা নর্দার্ন লাইটস দেখা যায়। এই জ্যোতিষগুলো তাদের নিজস্ব আলোতে বা প্রতিফলিত আলোয় আমাদের চোখে ধরা দেয়, যা দিনের বেলার নীলচে আকাশের চেয়ে ভিন্ন এবং রহস্যময়ী। তারাগুলো বায়ুমণ্ডলের প্রতিসরণের কারণে মিটমিট করে এবং চাঁদ তার অবস্থান ও কলা অনুসারে বিভিন্ন রূপ ধারণ করে। জুমানরা রাতের খাবার খেয়ে চলে গেছে। পূর্ণতা ছাদের কার্নেশে দাঁড়ানো, কাব্য পিছন থেকে জড়িয়ে ধরে রেখেছে। আকাশে অর্ধেক চাঁদ দেখা যাচ্ছে। দুজনেই জোছনার রাতে মৃদু বাতাস উপভোগ করছে। অতঃপর কাব্য শুধালো, আপনি করে আর কতদিন চলবে পূর্ণ? যতদিন আপনি চাইবেন, ঠিক ততদিন। এবার আর চাই না, তুমিতে আসা যায় না। ছোটবেলা থেকে আপনি করে ডেকে আসছি, এখন তুমি করে বলতে লজ্জা লাগবে, তারপর আপনি তুমিতে বারবার গুলিয়ে ফেলো। ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, চেষ্টা করব। তুইটা কি চেঞ্জ করা দরকার? না, আমার এটাই ভালো লাগে। আজকের রাতটা আমায় দে। লুচুগিরি করবেন? একটু না হয় করলাম। আপনি ভারী অসভ্য। কাব্য পূর্ণতাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে এসেছে। বিছানায় শুয়ে দিয়ে নিজেও ওর উপর শুয়ে পড়ল। কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ঠোঁটে হাত বুলাচ্ছে, মোহনীয় দৃষ্টিতে পূর্ণতাকে দেখছে। অতঃপর সূর্য যখন পূর্ব আকাশে ধীরে ধীরে উঠে আসে, চারপাশে ছড়িয়ে পড়ে সোনালি আলো। সবুজ গাছপালার উপর ঝিরিঝিরি হাওয়া আর সকালের শিশির মিলে তৈরি করে এক অপার্থিব দৃশ্য। পাখিদের কলকাকলিতে চারপাশ মুখরিত, প্রকৃতির প্রশান্তি যেন দিনটা শুরু করার এক নিখুঁত উপহার। এটা এক নির্ভেজাল শান্তিময় পরিবেশ, প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য। কাব্যর ঘুম ভেঙেছে অনেকক্ষণ হলো, তাও চুপ করে শুয়ে আছে। পূর্ণতার শরীরে জল নিয়ে বেঘরে ঘুমাচ্ছে। 11:30টার সময় মাথায় হাত বুলিয়ে আলতো স্বরে ডাকল, আর আমরা ভেঙে উঠতে গিয়ে আবারও বিছানায় শুয়ে পড়েছে। শরীর ব্যথায় টনটন করছে, চোখ মুখ কুঁচকে বন্ধ করে ফেলেছে। কাব্য উঠিয়ে বসিয়ে এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলল, জান, গতকাল একটু বেশি করে ফেলছি, তোর কষ্ট হচ্ছে? পূর্ণতার লজ্জায় মুখটিকে নিয়েছে, ভাবছে রাতের কথা। কাব্যর প্রতিটা স্পষ্ট, মোহনীয় কণ্ঠ সবকিছুই কিরকম উন্মাদের মতো লাগছিল। দুজনের মধ্যে শারীরিক মিলন ঘটেছে। রাতটা কি অদ্ভুত সুন্দর ছিল। কাব্য মুখ হেসে হাত সরিয়ে দিতেই পূর্ণতা ওর বুকে চাপিয়ে পড়ল, লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আমার দিকে এভাবে তাকাবে না, শরম করে। কি বললি আর একবার বল। কি বলেছি শোনোনি? মুচকি হেসে পূর্ণতাকে কোলের মধ্যে বসিয়ে কপালে গভীর চুমু এঁকে দিল। ফিসফিস করে বলল, এবার সত্যি আনন্দ পেলাম,
সকাল সকাল এত বড় সারপ্রাইজ পাবো ভাবিনি। কাব্য দুই গাল ধরে সোজা করে বসাতে গেলেই পূর্ণতা আবারও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে বুকে মুখ লুকিয়েছে। এবার কাব্য ব্যঙ্গ করে বলল, সেই তো এসে আমার বুকেই মুখ লুকাও। গতকাল কত কষ্ট করে লজ্জা ভাঙিয়ে দিলাম, এত লাজুকতা আসে কোথা থেকে তোর? উফ, শরীর ব্যথা করছে, চুপ করবে? আচ্ছা, চল গোসল করিয়ে দিচ্ছি। ইস, আমি একাই পারবো। পারবি না, জ্বর আছে শরীরে, পরে ওয়াশরুমে পরে গিয়ে কোমরের হাড়টি ভেঙে ফেলবি। ওরা দুজনেই গোসল করে ফ্রেশ হয়েছে, রেডি হচ্ছে, পূর্ণতাদের বাসায় যাবে। ল্যাকেজে জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। কাব্য পূর্ণতা হাত ধরে কারবারের কাছে নিয়ে গেল, ড্রয়ার খুলে কিছু টাকার বান্ডিল দেখিয়ে বলল, মহারানী, এই যে আপনার দেড়মোহরের লেনদেন, সম্পূর্ণটা এখানে আছে। পূর্ণতা শুনে মৃদু হেসে কাব্যকে জড়িয়ে ধরল। ইউ আর মাই বেস্ট হাজব্যান্ড ইন দি ওয়ার্ল্ড। দুপুরের আগেই ওরা চলে এসেছে। মেহেরিন খান মেয়ে এবং জামাইয়ের জন্য ওদের সব পছন্দের খাবার রান্না করেছে। দুপুরে সবাই একসাথে খাবার খেয়ে ড্রয়িং রুমে বলে গল্প করছে। পূর্ণতা কাব্যর ফোনে গেম খেলছে। মেহেরিন খান হাসতে হাসতে বলল, আব্বু শ্বশুর বাড়িতে এসেছিস? না, বউ নিয়ে খালার বাড়ি এসেছি। আর কতদিন খালা ডাকবে বাপ? আমায় একটু মা ডাক, মনটা ভরুক। আর একটু সময় লাগবে খালাম্মা। বাসার মেহমানরা সবাই গেছে, এখন বাড়ি একদম ফাঁকা। বিকেলে কাব্য ঘুমাচ্ছে, পূর্ণতা চুপ করে শুয়ে আছে। ঠিক মতো হাঁটতে পারছে। এতক্ষণ শরীর হালকা গরম ছিল, এখন জ্বর ক্রমশ বাড়ছে। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। জ্বরের মাত্রা অতিরিক্ত। পূর্ণতা কাঁপা কাঁপা হাতে কাব্যকে হালকা ধাক্কা মারতেই চোখ খুলে তাকিয়ে ধরফিয়ে উঠে বসল। ব্যাকুল হয়ে পূর্ণতার শরীরে হাত দিয়ে দেখছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। দ্রুত উঠে থার্মোমিটার নিয়ে জ্বর মেপে দেখল 103 ডিগ্রি। পারিবারিক ডাক্তারকে কল করে উগ্র মেজাজ নিয়ে বসে আছে। নিজের উপর নিজেই রাগ দেখাচ্ছে আর বিড়বিড় করছে, কাল অতিরিক্ত করে ফেলছি। এটা একদম অনুচিত হয়েছে। প্রায় আধ ঘন্টা পর কেউ কলিং বেল দিতেই মেহেরিন খান দরজা খুলে দিল। ডাক্তারকে দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, অসুস্থকে? কাব্য কল করেছে, মামনির জ্বর এসেছে নাকি? রুমে এসে দেখে কাব্য পূর্ণতার মাথায় জল পট্টি দিচ্ছে। ডাক্তার দেখে জ্বর মেপে ঔষধ দিয়ে গেছে। পূর্ণতা ছলছল চোখে উপরে ঘুরতে থাকা ফ্যানের দিকে দৃষ্টি ফেরাল। মৃদুস্বরে বলল, আমার খুব শীত লাগছে। কাব্যর সাথে সাথেই সুইচ অফ করে দিয়েছে। মেহরিন খান দ্রুত নাস্তা রেডি করছে, খাইয়ে ঔষধ খাওয়াবে। আধার রাত্রির নীরবতায় ভালোবাসা আরো গভীর হয়ে ওঠে, যেখানে শব্দ চয়নের প্রয়োজন নেই, শুধু অনুভব করা হয় একে অপরের উপস্থিতি। পূর্ণতার জ্বর ছেড়েছে কিছুক্ষণ আগেই। নড়েচড়ে তাকিয়ে দেখে কাব্য ঘুমাচ্ছে। হুট করেই ওর পেটের উপর বসে পড়ল। কিঞ্চিত রাগ দেখিয়ে বলে উঠল, এটা কিন্তু ঠিক না। কাব্য হেসে কপাল কুঁচকে তাকিয়ে আছে। উফস, আমার চুমু লাগবে। তোর শরীর খারাপ, তুই অসুস্থ। আমাকে পাগল বানিয়ে এসব কথাবার্তা চলবে না। এক রাতেই জ্বর বাঁধিয়ে ফেলেছিস, এবার দেখ আমি কত রোমান্টিক হাসবেন্ড। একটা অসভ্য লোক। পূর্ণতাকে শুয়ে বুকে চেপে ধরে বলল, ধরলে তো 1 ঘন্টায়ও ছাড়ব না বউ, সামলাতে পারবি তো? তবে কামড়াবেন না, তাহলে ঠোঁট ফুলে যাবে। তারপর সকালে সবার সামনে যেতে পারবো না। সময় নিরন্তর প্রবাহমান, কারণ এটা একটি নির্দিষ্ট গতিতে অবিরামভাবে এগিয়ে চলে, কখনো থামে না, ঠিক যেমন একটি নদী কখনো তার গতি স্থির রাখে না। আমরাও সময়ের এই অবিরাম প্রবাহের অংশ। হয়তো কিছু মুহূর্তের স্মৃতি ধরে রাখি, কিন্তু সময় ধরে রাখতে পারি না। রাগ অভিমান মিলিয়ে মাঝখানে চলে গেছে আরও 1.5 মাস। পূর্ণতা, এইচএসসি রেজাল্ট খুব ভালো হয়েছে। খুলনা সিটি মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে, গাইনোকোলজিস্ট বিষয়ে 4 বছরের কোর্স করবে। কাব্য সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে নতুন জব নিয়েছে। এখন স্ল্যাক টেকনোলজিস, ডেটা সায়েন্স ইন্টার্ন কাজ করে। আজকে কাব্যর অফিসে কাজের প্রেশার বেশি। লাঞ্চ টাইমে পূর্ণতাকে বাসায় নিয়ে এসেছে, আবার দ্রুত যেতে হবে। বাইক ঘোরাতে ঘোরাতে বলল, ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্ট নে, আমার আসতে লেট হবে। পূর্ণতা গোসল করে তাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বের হলো। হেয়ার ড্রায়ার মেশিনে চুল শুকাচ্ছে,
আর লাফিয়ে লাফিয়ে উড়াধুরা ডিজে ডান্স করছে। কাব্য কাজ রেখে গালে হাত দিয়ে ফোনের স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। বেশ কিছু সময় পর কল করল। হ্যালো বউ, শুনছো? হুম। আমায় মিস করছো নাকি? এভাবে নাচানাচি করলে আমি পাগল হয়ে যাব। এরপর কিন্তু অফিস রেখে বাসায় চলে আসব। তখন আমার দোষ দিতে পারবি না। ওয়েট, রুমের দরজা বন্ধ। আমি নাচানাচি করছিলাম, তুমি দেখলে কিভাবে? আমি মনের চোখ দিয়ে দেখে ফেলেছি। রুমে ক্যামেরা লাগানো আছে। পুরো 8 ঘন্টা সময় বাহিরে থাকি, তোর কলেজে চলে যায় 4 ঘন্টা। বাকি সময়টা না দেখলে আমি আধমরা হয়ে যাব। এত সময় না দেখে থাকা যায় নাকি? আচ্ছা, আমি ক্যামেরা খুঁজে ছড়িয়ে দিচ্ছি। ওকে খুঁজে পেলে তোর জন্য আজকে একটা স্পেশাল গিফট আছে। পূর্ণতা সারা রুম তন্ন তন্ন করে ক্যামেরা খুঁজেছে, কিন্তু কোথায় পায়নি। এবার বিরক্ত হয়ে বসে পড়েছে। কাব্যর আসার জন্য অপেক্ষা করছে। দিনের শেষে ভ্যাপসা গরমের এক সন্ধ্যা। ক্লান্ত শরীর, তবুও মন প্রফুল্ল, প্রিয় মানুষকে দেখায় আকাঙ্ক্ষায়। অফিসের কাজ শেষ করে কাব্য দ্রুত বাসায় এসেছে, কখন ওর প্রিয়তাকে দেখবে। রুমে এসে ফ্রেশ হয়ে পূর্ণতার বুকের উপর হাপটি মেরে শুয়ে পড়েছে। খুট করেই ঘুম ভেঙে যাওয়ায় পিটপিট করে তাকালো, ঘুম জড়ানো কণ্ঠে বলল, দুপুরে খেয়েছ? ঘুম খেয়েছি তো, ঘুম ভাঙিয়ে দিলাম। উহুম, কখন আসছো? আধঘন্টা হলো। আর একটু শক্ত করে জড়িয়ে ধর না বউ। পূর্ণতা কাব্যর মাথায় চুমু খেয়ে জড়িয়ে ধরে আবারও ঘুমিয়ে গেছে। মেহেরুমা চৌধুরী নাস্তা রেডি করে ড্রয়িং রুমে বসে জুমানের সাথে ভিডিও চ্যাট করছে। আশরাফ চৌধুরী টিভিতে নিউজ দেখছে। 7:30টার সময় কাব্য পূর্ণতাকে নিয়ে নিচে এসেছে। সবাই মিলে নাস্তা করছে আর টুকটাক কথাবার্তা বলছে। মেহেরুমা চৌধুরী জানায়, আর 2 দিন পর জুমানের প্রেগন্যান্সির 7 মাস পূর্ণ হওয়ায় সাধের অনুষ্ঠান করবে, আমাদের দাওয়াত করেছে। তোমরা বাপ বেটা দুজনে অফিস থেকে একদিনের জন্য ছুটি নিয়ে নেও। আশরাফ চৌধুরী ভালো মন্দ শুনে বলল, ঠিক আছে। নীরবতার রাত একটুখানি আলোর ঝলকানি, এক ফালি চাঁদে যেন প্রতিটি ক্লান্ত প্রাণের প্রশান্তির ঠিকানা। কফির মগ হাতে নিয়ে ওরা দুজনে ব্যালকনি এসেছে। কফিতে চুমুক দিচ্ছে আর রাতের নিস্তব্ধতায় মৃদু বাতাস অনুভব করছে। নীরবতা ভেঙে পূর্ণতা বলল, কাব্য, জুমুর প্রেগন্যান্সির 8 মাস হতে চলল, আমাদের বেবি হবে কবে? তুই নিজেই তো একটা বাচ্চা পূর্ণ। আর একজন সামলাবি কিভাবে? আমি বেবি সামলাবো, আর আমাকে তুমি? কাব্য হেসে ফেলল। গা ছাড়া ভাব নিয়ে বলল, আর ওপরে এখন আপাতত এইগুলো সাইডে থাক। মনোযোগ দিয়ে পড়াশোনা কর। সব সময় কথা এড়িয়ে যাও কেন? বউ, তোর থেকে আমি কিন্তু ফার্স্ট। আমাদের মেয়ের নামও ঠিক করে ফেলছি। তাই নাকি? তো গুরুগম্ভীর কি ঠিক করলেন? কারিশমা পুষ্পা চৌধুরী চলবে তো? হুম, দৌড়াবে। সবাই খুশিতে প্রফুল্ল, আনন্দে বাড়ির চারপাশ মুইমি করছে। আজকে জুমানের সাথের অনুষ্ঠান। চৌধুরী পরিবারের সবাই এসেছে। পূর্ণতা জুমানকে জড়িয়ে ধরে বসে আছে, 2 বোন মন খুলে গল্প করছে। আয়ান দূর থেকে দেখে জ্বলে পড়ে যাচ্ছে। কাব্য বাড়ির বাহিরে জায়ানের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছে। পূর্ণতা ওকে খুঁজতে খুঁজতে ছাদের দিকে আসতেই আয়ান ঝড়ের বেগে হাত ধরে টেনে রুমে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। হুট করেই এমনটা হওয়ায় পূর্ণতা অতিরিক্ত ভয় পেয়ে চোখ বড় করে তাকিয়ে আছে। আয়ান কানে কানে ফিসফিস করে বলল, সাদা রঙের শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। আপনি আমায় এখানে নিয়ে এসেছেন কেন? প্রচুর বুকে জ্বালা করছে। কি করব? আমায় যেতে দিন প্লিজ। তুমি আমার কেন হলে না পূর্ণতা? কাব্য দেখলে রেগে যাবে সরুন। আয়ান এক প্রকার জোর করে পূর্ণতাকে জড়িয়ে ধরেছে। বারবার একই কথা বলছে, তুমি শুধু একবার রাজি হও, বাকিটা আমি সামলে নিব। আমি কিছুতেই তোমাকে ভুলতে পারছি, রোজ রাতে পাগলের মতো ছটফট করি। তোমার সেই ঘুমন্ত মুখের ছবি দেখে পুরো রাত কাটিয়ে ফেলি। আমার তোমাকে চাই। পূর্ণতার মেজাজ চরম পর্যায়ে বিগড়ে গেছে। চড়া কণ্ঠে বলল, আপনি পাগল হয়েছেন নাকি? সামনে থেকে সরে যান, নেক্সট টাইম আপনার মুখটা আমায় দেখাবেন না। আমি আপনাকে ঘৃণা করি, বুঝতে পেরেছেন? তাহলে এসেছো কেন? আমায় জ্বালিয়ে পুড়িয়ে মারতে। এতদিন দূরে ছিলে ভালোই তো ছিল, আজকে এসে আবারও কলিজায় আগুন ধরিয়ে দিয়েছ। আয়ান রেগে পূর্ণতা ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়েছে।
কাব্য বাসায় এসে ওকে খুঁজছে। আয়ানের রুমে চিৎকারের শব্দ পেয়ে উত্তেজিত হয়ে দরজা ধাক্কাচ্ছে। কলিজার মধ্যে ধুকপুক করছে। পূর্ণতার দরজা খোলার চেষ্টা করতে আয়ান ধাক্কা মেরে ফেলে দিয়ে ওয়াশরুমে চলে গেছে। পেটে প্রচণ্ড রকমের ব্যথা পেয়ে হাত চেপে ধরে উঠে বসল। দরজা খুলতেই কাব্য হন্তদন্ত হয়ে রুমে ঢুকে চারপাশটা দেখছে। বাথরুমে গিয়ে দেখল দরজা বন্ধ। পূর্ণতার কাছে এসে জিজ্ঞেস করল, আমি চেঁচামেচির আওয়াজ শুনেছি, কি হয়েছে পূর্ণ? এতক্ষণ এখানে কে চিৎকার করছিল? পূর্ণতা ভয়াতুর নজরে তাকিয়ে মিনমিন করে বলল, আয়ান আমাকে। কাব্য যা বোঝার বুঝে গেছে, চোখ মুখ কুঁচকে তাকিয়ে বলল, আমায় কি একটু শান্তি দিবি না পূর্ণ? তুই এখানে কেন এসেছিস বল আমায়। পূর্ণতা নিশ্চুপ। কাব্য ওকে ভালো করে পর্যবেক্ষণ করে নিল। হাত ধরে টেনে ড্রয়িং রুমে বসিয়ে নিজেও বসে পড়েছে। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। জায়ান চারপাশে চোখ বুলিয়ে আয়ানকে খুঁজছে। মুখে গম্ভীর্যতা ভাব রেখে কাব্য বলল, আপনারা এখানে আমাদের ইনভাইট করেছে কেন? আপনাদের বাড়ির ছেলে আমার স্ত্রীর দিকে কুদৃষ্টি দিবে এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। এতদিন চুপ করেছিলাম, তার মানে এই না যে এখনো চুপ থাকব। তাকে ডেকে জিজ্ঞেস করুন সে আসলে কি চায়। আয়ানকে ডেকে জিজ্ঞেস করা হচ্ছে। এই রকম করার কারণ কি? ও চুপচাপ দাঁড়িয়ে আছে, কারোর কথার কোনো প্রত্যুত্তর করছে না। জায়ান রেগে আগুন হয়ে উঠে দাঁড়ালো। সবার সামনে আয়ানকে বেঘরে মারছে। কেউ থামানোর চেষ্টা করছে না। রক্তাক্ত হয়ে ফ্লোরে বসে পড়তেই রিনা শেখ দৌড়ে এসেছে, ছেলেকে চাপটে ধরেছে, কান্না জড়িত কণ্ঠে বলল, জায়ান আর মেরো না। জায়ান হুঙ্কার করে বলল, যদি আজকে আমায় বাধা দেও ওকে জানে মেরে ফেলব। একের পর এক ভুল করেই যাবে, এটা আমি বারবার মেনে নিব। পূর্ণতার বিয়ের নিমন্ত্রণ খেয়ে এসেছে, আবার নির্লজ্জর মতো পিছু পড়ে আছে। বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, সব কিছু মাটি করে দিয়েছে। জুমান অসুস্থ, এটা ওর উপর কেমন প্রভাব পড়বে চিন্তা কর। আয়ান মুখের রক্ত মুছে হেসে বলল, ভাইয়া তুমি বরং আমায় মেরে ফেলো, আমার বাঁচতে ইচ্ছেই করে না। আর নয়তো আমি নিজেই সুইসাইড করব। সবাই স্তব্ধ হয়ে বসে আছে। পূর্ণতার আম্মু আব্বুও ব্যাপারটা দেখছে, কিন্তু কিছুই বলছে না। আয়ান এবার কেঁদে ফেলল, চিৎকার করে বলতেছে, আমি ওকে ভুলতে পারছি না। সারাক্ষণ মগজের মধ্যে পড়ে থাকে। এই মেয়ে আমায় পাগল বানিয়ে ফেলছে। ওকে না পেলে আমি মরে যাব। দ্রুত উঠে ডাইনিং টেবিলের দিকে যাচ্ছে। জায়ান সহ বাকিরা কেউ ধরে রাখতে পারছে না। সবাইকে ছিটকে সরিয়ে দিয়ে হাতে ছুরি নিয়েছে। সামনে যে আসছে তাকেই ছুরি দিয়ে আঘাত করছে। এরপর রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছে। 12টা ঘুমের ঔষধ খেয়ে ফেলছে। বাহিরে সবাই আতপাগল হয়ে ডাকাডাকি করছে। জায়ান দরজা ভাঙার চেষ্টা চালাচ্ছে, তখন আয়ান দরজা খুলে হাসি মুখে সবার সামনে দাঁড়ালো। পূর্ণতা কাব্যর পাশেই ড্রয়িং রুমে সোফায় বসে আছে। আয়ান ওর সামনে এসে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠল, তুমি আমার হলে না কেন? যদি না হওয়ারই ছিল, দেখা দিলে কেন? তোমাকে কাব্যর পাশে একদম সহ্য করতে পারি না। কত চেষ্টা করেছি নিজেকে দূরে সরিয়ে রাখার, আমি পারিনি। তবে পেরে যাব, স্লিপিং পিল খেয়ে নিয়েছি। জেগে থাকলে মস্তিষ্কে বিচরণ করো, ঘুমিয়ে থাকলে তো করবে পারবে না। টু বি কন্টিনিউ।